সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। নতুন রাজনৈতিক দলটি কিংস পার্টি, নতুন যেটা অনেকদিন বলা হচ্ছিল অমুক দিন আসবে, শুভ মুক্তি সভাসন্ন, এই শুভ মুক্তি পেয়েছে। তার দলটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জানা পা বাংলায় বলা হয় নাই, ইংরেজিতে বলা হচ্ছে এটাকে। জানাপা থেকে কেউ নাপা, কেউ জানা যা, এমন নানা কথা বলছে। এই নতুন দলটা নিয়ে বাংলাদেশের অন্য সমসাময়িক বিষয়গুলি আমরা আলাপ করব এখানে। আমাদের প্রিয় অতিথি সাংবাদিক সাইফুল আমিন, এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের কাছে, দর্শকদের কাছে, এই বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষজনের কাছে এখন বিশেষভাবে তার অবস্থান করে নিয়েছেন। সাইফুল ভাই, নতুন দলটাকে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ বারি ভাই। নতুন রাজনৈতিক দল হয়েছে, আমি নতুন কিছু দেখি নাই আদার দেন এর মধ্যে একে জামাতের একটা ফ্রন্ট হিসাবে আমার কাছে মনে হয়েছে, এবং এদের কথাবার্তা, এদের স্লোগান, এদের আচরণ এবং দল গঠনের পরবর্তী নেতাদের আমি মুসলিম বলে বিভিন্ন স্ট্যাটাস, আমি মুসলমান হিসেবে গর্বিত, মুসলমান হিসেবে পরিচিত, এটাতে কাদেরকে সিগন্যাল দিচ্ছেন সেটা জানি না। কেউ বলছেন আমি বাঙালি, ওনারা বলছেন আমি মুসলমান হিসাবে গর্বিত, মুসলমান পরিবারে জন্মিয়েছি। হ্যাঁ, সবাই এটা আমরা আমি যখন ছোট সাংবাদিক ছিলাম, সাব এডিটর ছিলাম, তখন এরকম শোক সংবাদ লিখতে গিয়ে বলা হতো যে তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন। সবাইকে আমরা মুসলিম সম্ভ্রান্ত, এখন এনারাও হঠাৎ করে বলতেছে ওনারা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং ওনার মনে প্রাণে মুসলিম। কিন্তু এটা মূলত যে পরিচিতিটা দেয় নিজেদেরকে, তারা যতই বলুক যে তারা সেন্ট্রিস্ট পার্টি, এতে মনে হয় না, কিন্তু তারা অলরেডি একটা লাইন নিয়েছে। তাদের মূল স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, যদিও এই স্লোগানটা আপনি জানেন যে এটা হলো ভারতীয় কমিউনিস্টদের একটা স্লোগান। হ্যাঁ, কিন্তু কিভাবে যেন এটা প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের স্লোগান হিসাবে আমাদের এই বঙ্গে, বা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কখনোই আমাদের দেশের স্লোগান ছিল না, বাট আমাদের বঙ্গে এই প্রথম এটাকে এস্টাবলিশ করা হয়েছে মুসলমানদের স্লোগান হিসাবে। এবং নতুন পার্টির জিন্দাবাদটা কিন্তু এরকম, ধরেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয় বাংলা বলে, জাতীয় পার্টি বিএনপি এরা বলে জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে। আর কেউ কেউ একটু সুশীল হওয়ার জন্য, যেমন আমাদের একসময় চিফ জাস্টিস হাবিবুর রহমান সাহেব, উনি চালু করেছিলেন বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ, তো যাই হোক, এরা চালু করেছেন হলো ইনকিলাব। এটা এই নতুনত্ব ছাড়া আরো দুটো নতুনত্ব এই দলটার মধ্যে আপনি লক্ষ্য করবেন। সেটা হলো যে ওরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে। তারপরে ওরা আরেকটা জিনিসটা বলছে পরিষদ নির্বাচনের জন্য, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা দিয়ে সংবিধান রচনা করা হয়। ওরা এটুকু, এই তিনটা জিনিস ওদের নতুন কথা। আর বাকি এর বাইরে যা কিছু আছে সবই ট্র্যাডিশনাল অন্যান্য পার্টির মতো, তবে কথাবার্তা হলো জামাতি। এটাই আমার কাছে মনে হচ্ছে। এবং এদের স্লোগানগুলি যদি আপনি দেখেন, সবগুলি স্লোগানই অলমোস্ট মানে আপনাকে বিব্রত করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে কি বলে, আপনাকে মানে ডিস্টার্ব করে, এরকম স্লোগান ওরা দিচ্ছে। যাই হোক, পার্টিটাতে জামাতের যে জিনিসটা মূলত জামাতে ইসলামী, এইটা নিশ্চিত যে আপনি বাংলাদেশের সারা জীবন বাংলাদেশে থেকে একটা জিনিস আমি ছোটবেলা থেকে নিজের মধ্যে বুঝে এসেছি, বা আমি বুঝি যে জামাত নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করা এটা সম্ভব না। মানে 2-4টা আসন পাওয়া যেতে পারে যেসব এলাকায় জামাতটা শক্তিশালী, এরকম কোনো আসন বা জামাতের নেতারা যেখানে আছেন সেখানে অন্য দল ছাড় দিলে তারা জিতে আসবেন। এককভাবে তাদের ক্ষমতা যাওয়ার মতো মুখ নাই। ব্যাপারটা হলো শক্তির চাইতে ওদের কোনো মুখই নেই, কারণ যেতে পারে না তো। জামাত বলে কোথাও ভোট চেতে গেলে এদেরকে আমরা সঙ্গে সঙ্গে মনে করে স্বাধীনতা বিরোধী, এবং এটা আমাদের ভেতরে চলে আসে, আমাদের মনের মধ্যে চলে আসে। এরা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের বাঙালিদেরকে হত্যা করেছিল, ঠিক আছে, এবং ডিরেক্টলি হত্যা করেছে।
অস্ত্র হাতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হ্যাঁ, তো এদেরকে দেখলে মানুষ জামাত বললে মানুষের মধ্যে একটা জার্কিং হয়, মানুষ এদেরকে ভোট দেয়। এটা হলো অন্ধ যারা ইসলামিস্ট বা জামাতে ইসলামের লোক, বংশ পরম্পরা, বংশ বিস্তার করে যারা জামাত বড় হয়েছে, জামাতের যা বড় হওয়া এটা বংশ বিস্তারের মাধ্যমে হয়েছে। মানে 1971 সালে যারা জামাত করতো, আলবদর করছে, আলশামস করেছে, বা এদের পরিবারগুলো চেঞ্জ হয় নাই। কিন্তু এই পরিবারগুলো ধরেন একজন থেকে এখন 100 জন হয়েছে, সেরকম বাংলাদেশের জনসংখ্যা যেরকম বেড়েছে এদেরও জনসংখ্যা বেড়েছে। দ্যাটস অল। আদার দ্যান দ্যাট ওদের কোনো পার্সেন্টেজে আমি মনে করি না ওরা এখন পর্যন্ত ডাবল ডিজিটের পার্সেন্টেজে যেতে পেরেছে। সো তারা কি করেছে, তারা প্রথম থেকেই এই প্রথম আন্দোলনটাকে গ্র্যাব করার চেষ্টা করেছে, সেটা করে তারা সাকসেসফুল হয়েছে। বলতে পারেন যে এই আন্দোলন যখন অলমোস্ট ব্যর্থতার দিকে যায় তখন কিন্তু তাদেরই স্বীকারোক্তি, তাদেরই যারা মাস্টার মাইন্ড তারাই এখন বলছেন যে জামাতের এবং শিবিরের একক নেতৃত্বে তখন এক দফা দাবিটা দেওয়া হয়েছিল। এক দফা দাবি কিনা আজকে যারা নাগরিক পার্টি করে সামনে এসছেন যে নেতারা, নাহিদ ইসলাম বাইরে, এরা কিন্তু পরে এক দফার কথা বলছে। এক দফা কিন্তু আগে শিবির সামনে নিয়ে আসছিল আরেকজন সমন্বয়কের মাধ্যমে, যেটা ওরা দাবি করেছে, যেটা ওনাদের মাস্টার মাইন্ডরা যেটা প্রচার করে। তো সেক্ষেত্রে শিবিরের একটা কর্তৃত্ব ছিল 24-এর আন্দোলনে বা 24-এর গন্ডগোলে। আপনি যদি, আমি এটাকে আন্দোলনও বলি না, এটা আমি গন্ডগোল বলতে চাই। তো এই গন্ডগোলের মধ্যে তারা নেতৃত্ব দিচ্ছে এবং সেখানে তারা জিতছে। এই গন্ডগোলের মধ্যে তারা জিতে গেছে। জিতে তারা কিন্তু যখন পার্টি ফর্মের দিকে গেল, তখন কিন্তু দেখেন কেন এটা জামাতের, সেটা আমি আপনাকে বলি। জামাতের লোকরা ডিসিপ্লিনড হয়। ইটস লাইক দে আর ক্যাডার্স, ইউ নো? তো সে ওরা শিবিরের লোকগুলি ক্যাডার। তো যখন দেখেন বলা হলো না যে পার্টিতে লিডারশিপ নিয়ে ক্রাইসিস হচ্ছে, ওই যে সম্পাদক পদ নিয়ে, অমুক পদ নিয়ে, তমুক পদ নিয়ে সাবেক শিবির নেতারা এই পদে আসতে চেষ্টা করতেছেন, সেটা আসতে দেওয়া হচ্ছে না। একদমই একদমই বোগাস কথা। বোগাস কথাটা এটা এই প্রচারটা করিয়ে তারা যেটা করেছে, ওই নেতাদেরকে বড় করেছে এবং ওই নেতারা এখন কিন্তু এখান থেকে ওদেরকে সরিয়ে এনেছে। তাদের পাওয়ার কতটুকু খেয়াল করা, যদি এখানে নেতৃত্ব নিয়ে সংঘাত হতো তাইলে তো এই নেতাগুলো একেবারে ফেসবুকে একটা নির্মোহ একটা বিবৃতি দিয়ে আস্তে করে সরে গেছে। কিন্তু সরে গিয়ে তারা কি করেছে, তারা বড় শিবিরের যেগুলো পরিচিত হয়েছে, সমন্বয়ক হিসেবে পরিচিতি পাইছে এবং এদেরকে তারা সরিয়ে নিয়েছে। কিন্তু সাবেক শিবিরের সব লোকগুলিকেই কিন্তু তারা ওখানে অ্যাকোমোডেট করেছে, সবগুলিকে অ্যাকোমোডেট করেছে। অ্যাটলিস্ট ওদের 100 কত সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে নেতার সংখ্যাই বেশি, এটা জানেন তো, তাই না? 160 বা 70 মাত্র 47 জন হলো মেম্বার, আর বাকি সবাই নেতা। আমরা সবাই নেতা। ওরা এই দলটা এই দলটা ইউনিক আরেক দিক থেকে। এই দলের নেতার কোনো অভাব নাই। সবাই নেতা। শুধু 47 জন আছে হলো সদস্য। বাকি সবই নেতা। 100 কতজন নেতা যেন ওদের। যাই হোক, তো ওই নেতৃত্বের এই যে সহ সমন্বয়ক, সহ মুখ্য সংগঠক, সহকারী মুখ্য সংগঠক, এরকম বহু পদ তৈরি করে এক পদের নিচে অ্যাসিস্ট্যান্ট রাখছে 8-10 জন করে। এরকম করে তারা কিন্তু তাদের এই পুরা কমিটিটাই হলো লিডারশিপ কমিটি। মানে পুরাটাই হলো লিডার, সবাই নেতা। আর 47 জন হলো ওদের সদস্য। যাই হোক, এই পুরা কমিটির মধ্যে কিন্তু সাবেক শিবিররা কিন্তু পুরোটাই দখল করে নিয়েছে। তারা কিন্তু এখন যদি কোনো ডিসিশন নিতে হয়, যদি ওদের আসলে গণতান্ত্রিক চর্চা করতে হয়, যেটা শিবিররা করে, তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তারা এটা চেষ্টা করে। তো শিবিরের স্টাইলে যদি এদের সেন্ট্রাল কমিটির ডিসিশন নিতে হয়, মানে নাহিদ যদি মুখ্য নেতা না হয়ে যায়, বা হাসনাত বা সার্জি যদি মুখ্য নেতা, মানে তারা যা বলবে তাই হবে, যদি এটা না হয়ে যায়, বা আক্তার যা বলবে তাই হবে, যদি এটা না হয়ে যায়, ভোটাভুটির কিছু হয়, এখানে শিবির মুখ্য ভূমিকা পালন করে। শিবিরের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত হবে। শিবিরের সিদ্ধান্ত আসবে জামাত থেকে। সো এটা জামাতের একটা গণ সংগঠন, যে সংগঠন দিয়ে তারা নির্বাচন করে মানে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়। সিম্পল ইজ ইট। সেটা সেটা হতে পারে কারচুপি করে, সেটা হতে পারে শক্তি দিয়ে, সেটা হতে পারে তারা হয়তো, আমি জানি না ভবিষ্যৎ কি বলে, তারা হয়তো খুব পপুলার হবে। কিন্তু বেসিক্যালি জামাতের একটা গণসংগঠনের মতো, যদিও গণসংগঠন নির্বাচন করার কথা না, কিন্তু এটা জামাতের একটা ফোরফ্রন্ট, মানে একটা সামনের অর্কেস্ট্রা। আপনি যেমন ধরেন আরএসএস এর বিজেপি যেমন, তেমনি। আপনার আলোচনাতে যেমন আমরা সবাই নেতা পার্টি এবং আমরা মুসলিম,
অথবা আমরা মুসলিম হলাম, এমন একটা পার্টি, নতুন একটা পার্টি। এই পার্টিটা আপনি দেখেন আত্মপ্রকাশটা মানিক মিয়া এভিনিউকে বেছে নেওয়া হলেও তাদের টার্গেট ছিল সারা দেশ থেকে লোকজন নিয়ে এসে মানিক মিয়া, ঢাকা শহরের লোকজন না, বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির ছেলে পেয়ে টার্গেট না, বাইরে থেকে লোক এনে লোক সমাগম দেখানো, ডিসিদের ইনভলভ করা। পিরোজপুরের ডিসি এর চিঠি প্রকাশ পেয়েছে, অন্য দলগুলো প্রকাশ পায় নাই। এই কিংস পার্টি কি ইউনুস নেপথ্যে ইউনুসের ভূমিকা, উপদেষ্টাদের ভূমিকা, এটা কি আপনি তার নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হলো ইউনুস গভর্নমেন্টের? ইউনুস গভর্নমেন্ট তো এটা কোশ্চেনের মধ্যে পড়েই গেছে, সেটা তো একদমই কোশ্চেনের মধ্যে পড়েছে। সে যে ইউনুস সাহেব যেদিন বলছেন যে ওনার সম্পৃক্ততা যে আছে, এটার প্রমাণ দুইটা। একটা হলো এই দলটার নাম, খেয়াল করে দেখেন উনি কিন্তু এই নাগরিক শক্তি নামে একটা দল বানানোর অনেক চেষ্টা করেছিলেন তখনকার সময়, এবং ফ্যাক্সের মাধ্যমে বহু মতামত অনেক নিয়েছেন। তার ভাই জাহাঙ্গীর, কি জাহাঙ্গীর যেন উনি পিআইবি, হ্যাঁ, মোহাম্মদ জাহাঙ্গীর। তো উনি পিআইবির পরিচালক ছিলেন বা পিআইবিতে ডিরেক্টর পদে বা এরকম চাকরি করতেন। উনি বিভিন্ন অনুষ্ঠানও করতেন টিভিতে। তো তার ভাইয়ের মাধ্যমে, তার ভাইয়ের অফিসে কিন্তু এরকম ফ্যাক্সের মধ্যে করে আমরা জানতাম যে ফ্যাক্স খালি আসতেই থাকতো, 4-5টা ফ্যাক্স বসাইছে তো খালি আসতো। উনার কি বলে মতামত নিতেন। সেই মতামত নিয়ে উনি কয়েক মাস পরে উনি নিজেই বলেছেন যে ওনার বন্ধু-বান্ধবদের সকল আকাঙ্ক্ষাকে উনি ব্যর্থ করে দিয়ে উনি বুঝছেন যে এটা ওনার পক্ষে করা সম্ভব না, উনি চলে গেছেন। দেখেন সেই নামটাই কিন্তু ফাইনালি এই ছেলেরা নিয়েছে। তো আপনি খালি লিঙ্কটা বুঝতে পারেন। এইটাই তো একটা বড় উদাহরণ যে ওনার নামটাই কিন্তু ওরা নিয়েছে। যদি বলেন অধিগ্রহণই করেছে, বা যদি লিঙ্ক আপ থেকে উনি প্রপোজ করে থাকেন, ভাই তোমরা এই নামটা নাও, নিয়েছে। আরেকটা হলো উনি নিজে একটা ইন্টারভিউতে উনি বলছেন যে ছাত্র একটা সংগঠন করতেছে, সেটা তো ভালোই হবে, সেটা তো একটা ভূমিকা থাকবে, তো তারা করতেছে। তো উনি কিন্তু এটা সম্পূর্ণ অবহিত ছিলেন এবং তাদের সাথে ওনার যোগাযোগ, এবং উনি তাদের উপরে ভরসা করছিলেন যে ছাত্র দলটা আসুক। ওই ইন্টারভিউতে ইন্টেনশনটা এরকম ছিল, ওরা আসুক, আচ্ছা দেখো ওরাও তো কিছু ভালো করতে পারে। যাই হোক, এই ২ টা একদম সরাসরি আপনি পাবেন। আরো পাবেন আপনি যদি ওনার গভর্নমেন্ট আ ইয়াতে ফেসবুক সাইটে আপনি যদি যান, ফেসবুক পেইজে যদি যান, সে ফেসবুক গভর্নমেন্টের মানে চিফ অ্যাডভাইজার এর আ আ ফেসবুক পেইজে যদি আপনি যান, সেখানে আপনি স্পষ্ট পাবেন যে উনি উনার পেইজের মধ্যে আ এর সাথে কোলাকুলি করতেছেন, এবং ওর পদত্যাগপত্র নেওয়ার পর ওইটাও ঠিক ছিল, পদত্যাগপত্র নিচ্ছে, কিন্তু কোলাকুলি করতে এবং উইশ করতেছেন। আরো পাবেন উদাহরণ, সেটা হলো যে নাহিদ রিজাইন করার পরে উনি যে প্রেস কনফারেন্সটা করছেন, সেই প্রেস কনফারেন্সে সরকারের উপস্থিতি ছিল। আপনি ইউনুস সাহেবের সম্পৃক্ততার পরেও সরকারের উপস্থিতিটা আপনি দেখেন। একজন প্রেস সেক্রেটারি আর ২ জন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি অর ডেপুটি প্রেস সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, এরকম ৩ জন ওই প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন, এবং প্রেস সেক্রেটারি ঠিক করে দিচ্ছিলেন যে কে প্রশ্ন করবে, কে করবে না। ঠিক আছে? এবং শেষ পর্যায়ে এসে আমার একদম স্পষ্ট কানে বেজেছে যে উনি ডিকটেট করতেছেন, একজন বিদায়ী একজন মন্ত্রী বা উপদেষ্টা প্রেস কনফারেন্স করছে আর ডিকটেট করতেছেন কিন্তু প্রেস সেক্রেটারি। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য গভর্নমেন্ট তার উপরে কি। সে নির্ধারণ করতেছে কে? লাস্টে বলছে মেয়েদের মধ্যে কেউ প্রশ্ন, মানে এখানেও কিন্তু কোটা সিস্টেম করেছেন উনি। যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে তারা করছেন। তো আমি মেয়েদেরকে ছোট করে দেখছি। কিন্তু ওই ভদ্রলোক বলছেন, মেয়েদের মধ্যে কেউ প্রশ্ন করবেন কিনা? ভাই প্রশ্ন তো যে কারো কাছ থেকে আসা উচিত। এখানে তো কোটার কিছু নাই, বা এখানে ফিমেল জেন্ডারের কিছু নাই। এখানে অগ্রাধিকারের কোনো বিষয় নাই। বাট উনি এটা এইটুক পর্যন্ত আমার মনে আছে। সো আপনি বুঝতেই পারেন তাদের মধ্যে সম্পৃক্ততা কত গাঢ়, এবং শোনা যাচ্ছে যে অনেক সরকারের এরকম যারা চুক্তিভিত্তিক নিয়োগে এসছেন, এরা অনেকেই এই নতুন দলের আন্ডারে নির্বাচন করবেন। সরকারের নির্বাচন দিলে ওনারা আস্তে সরে গিয়ে ওই পার্টিতে নির্বাচন ঘোষণা করলে ওনারা দলের সাথে গিয়ে ওনারা নির্বাচন করবে। এটা শোনা যাচ্ছে। আর যে যেটা বলছিলেন আই এম সরি, আমি আপনার কথাটার ছিল যেটা ছিল যে জনসমাগমের ব্যাপারটা। সেটা তো আপনি বললেন যে আপনি ডিসির একটা আ
চিঠি আপনি দেখেছেন, আপনি এটা দেখেছেন আর একটা দেখেন না, তবে ওনারা স্বীকার করেছেন। কি করে স্বীকার করেছেন? ওনারা কিন্তু প্রেসে কথা বলেছেন। প্রেস সেক্রেটারি বলছেন যে হ্যাঁ আমরা জানি, আমরা পিরোজপুরের ডিসির সাথে আমরা কথা বলেছি, ক্যাবিনেটের সাথে কথা বলছি, ক্যাবিনেট না, সংস্থাপন সচিবের সাথে কথা বলেছি। ডিসি জানিয়েছেন যে হ্যাঁ উনি এরকম একটা চিঠি দিয়েছেন, কিন্তু ওনারা কোনো টাকা পয়সা দেন নাই। ওনারা কোনো টাকা পয়সা দেন নাই। ওনারা শুধু সহায়তা করছেন বাসগুলি পাওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু স্বীকার। তো বাসই যদি দেন, যে টাকা দিয়েছেন এটা দেন নাই, এটা বলার তো দরকার ছিল না। তার মানে কি ডাল মে কুছ কালা হ্যায়? হ্যাঁ? এটা ওদের সম্পৃক্ততা পুরা আছে। তা না হলে এত বড় আয়োজন, তারা ঢাকা শহর থেকে মানুষের উপর নির্ভর করতে পারল না। তারা আ জেলা, জেলা থেকে লোক আনতে হলো তাদের। হ্যাঁ? অনেক বাস খালিও এসছে। অনেক বাস যে খালিও এসছে, গেছেও খালি। চলে গেছে খালি। এবং মানিক মিয়া এভিনিউতে আপনি সমাগমটা দেখেছেন। এটা ওরা দাবি করেছিল, আমি যে যে নাসিরুদ্দিন পাটোয়ারির আমি ইন্টারভিউ দেখেছি। নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে ১,৩০,০০০ লোক হবে। উনি বলছেন ১ম ১,০০,০০০ হবে, তারপরে তাকে প্রশ্ন করা হলো, না আপনাদের থেকে কেউ বলেছেন ১,৩০,০০০ লোক হবে? বললে হ্যাঁ হতে পারে, ২-৩ লাখ লোক হতে পারে। উনারা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় ৩০,০০০ লোকও হইছে কিনা সন্দেহ আছে, বা ৫০,০০০ ধরেন। এটার স্লোগান যেটা ইনকিলাব জিন্দাবাদ, এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি আমাদের শামসুদ্দিন পেয়ারা ভাইয়ের একটা ইয়ে দেখছেন, স্ট্যাটাস দেখেছেন? আমি আপনাকে শোনাই। উনি যেহেতু মুক্তিযোদ্ধা, ওনারা ৭০ এর আন্দোলন করেছেন, ওনারা সাবেক ছাত্রনেতা। তো যে উনি যেটা বলছেন যে এই সব স্লোগানেরই একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা এটা ১৯৬০ এর দশকের। দিল্লি যেমন পিন্ডি না ঢাকা, হ্যাঁ? সেটার বদলে আসছে দিল্লি না ঢাকা। যেমন ইনকিলাব জিন্দাবাদ, এটা হলো ওই সেই ৬০ এর দশকে ভারতীয় কমিউনিস্টদের স্লোগান ছিল। কট্টর কমিউনিস্টদের, মানে হালকা পাতলা কমিউনিস্ট না, কট্টর যারা যেমন ধরেন ওই যে কি বলে নকশালবাড়ি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা, তাদের আগে থেকে ওরা এইসব স্লোগান দিত। কট্টর কমিউনিস্ট হিসেবে তারা পরিচিত। সো সবগুলি স্লোগানই ৭০ দশকের। হ্যাঁ? ৭০ তাদের নতুন কিছু তারা বলেন নাই। এবং উনি বলছেন যে তারা এটাই উনার স্ট্যাটাস দেখলেন যে ইসলামাইজেশন অফ উনি বলছেন স্লোগানগুলি খুবই অভিনব। অভিনব মানে কি, এত বছর পরে বা আমরা কোনোদিন এগুলো শুনি নাই। এখন নতুন করে শুনলাম। এটা একদিকে ভালোই, খারাপ না যে জানতে পারা। আ আপনি পেয়ারা ভাইয়ের সম্পর্কে জানেন তো, উনি রিনাউন্ড জার্নালিস্ট। উনি ইউনিসেফ এর অনেক বড় কর্মকর্তা ছিলেন। উনি একজন মুক্তিযোদ্ধা। উনি একজন ছাত্রনেতা। একসময় জাসদ করছেন, অনেক কিছু করছেন। তো উনি টিটকারি করে লিখছেন, নতুন দলের পুরনো স্লোগান, এই স্লোগানে হবে না পিও। হ্যাঁ? ওনার নামে উনি দিছেন। তারপর উনি বলছেন যে স্লোগান যেগুলো আমরা ৮০ দশকে দিতাম, তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ ছিল। এক আপোস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। ক্ষমতা না জনতা, জনতা, জনতা। ক্ষমতা না রাজপথ, রাজপথ। এগুলো সবই উনাদের ৬০ এর দশকের স্লোগান। তারপর উনারা বলতে যেটা উনি বলছে, যেটা বললাম, আমরা বলতাম পিন্ডি না ঢাকা, ঢাকা, ঢাকা। আর ওরা বলল দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। এরকম। এবং ইনকিলাব জিন্দাবাদটার সম্পর্কে উনি ইনফরমেশনটা আমি উনার কাছেই পেলাম যে এটা হলো বহু পুরনো। উনি চমকে উঠেছিলেন এই স্লোগানটা শুনে। কারণ এটা ভারতীয় কমিউনিস্টদের এই স্লোগান ছিল। তো ইনকিলাব শুনে উনার টিটকারি করেছেন উনি। উনি বলছেন যে ইনকিলাব শুনে মনে হয়েছে যে ওরা পাবলিক কিন্তু তাদের স্লোগানে রেসপন্ড করে নাই সেরকম। ওটাই উনি বলেছেন। বলছেন যে পাবলিক হয়তো ইনকিলাব বলাতে মনে হচ্ছে দৈনিক ইনকিলাবের কথা। এইজন্য আর এটা বুঝতে পারে নাই। তারপরে এরকম অনেক কিছু উনি খুব মজা করে লিখছেন। হ্যাঁ? খুব মজা করে আপনি একটু পড়ে নেবেন, এবং খুব আশ্চর্য এই স্লোগানগুলি তাদের একটাই, আ তারা এই যে ইনকিলাব জিন্দাবাদকে সারা আবার পুনরুজ্জীবন করেছে। এটা বলা হয় যে তাদের যিনি তাদের হতে চান, আদর্শিক নেতা হতে চান বলে একটা স্ট্যাটাস দিয়েছেন একজন আ বিদেশে থাকেন একজন তিনি বলছেন যে তা ওরা যদি তাকে আদর্শিক নেতা হিসাবে নেয় তাহলে শুধু এটা কিন্তু ওনার আবিষ্কার। উনিই কিন্তু ইনকিলাব জিন্দাবাদ বলে। শঙ্কর মৈত্র নামের আমাদের আরেকজন সাংবাদিকও কিন্তু এই স্লোগানটাকে উল্লেখ করতে গিয়ে বলেছেন, সবাই এটা ইনকিলাবের রাজনৈতিক দল মনে করতেছে
ইনক্লাবের সার্কুলেশন আবার বাড়তেছে। মেবি মেবি হুইচ ইজ গুড ফর ইনকিলাব। আমাদের ইনকিলাবে যারা আমাদের ভাতৃপ্রতিম সাংবাদিক আছে তাদের জন্য সুখবর। এই দলটা আত্মপ্রকাশের পরে, আত্মপ্রকাশ হওয়ার আগে মোটামুটি জানা যাচ্ছিল কি হচ্ছে না হচ্ছে। এটা কি জামাতের নতুন একটা ফ্রন্ট মনে হচ্ছে? সেটাই তো আপনাকে বললাম, এটা জামাতের পুরোই, এটা জামাতের ফ্রন্ট, জামাতের নিয়ন্ত্রণ আমি বলতে পারেন। এটা একেবারে জামাতের নিয়ন্ত্রণে, কারণ পুরো অথবা বলা যায় জামাত এখন 4টা বাংলাদেশে। একটা জামাত যাদের ফাঁসি হয়েছে সেই নেতাদের জামাত, একটা জামাত হচ্ছে বাংলাদেশ। ফাঁসি পরবর্তী নেতাদের জামাত, একটা এটা হচ্ছে এবি পার্টি, একটা হলো ফোর্থ হলো এই দলটা। আপনি আপনি সাবেক জামাত কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশ। তারা কিন্তু তাদের ওই যে ইয়া থেকে নির্বাচন কমিশন থেকে তাদের যখন ওই যে নিবন্ধন পেতে হয়, তখন যখন বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য দেখানোর কথা বলে, তখন তারা নাম চেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী করে। এখনকার জেনারেশন যারা, এরা এটা করে বাংলাদেশ জামাত ইসলামী। আগে জেনারেশন কিন্তু যারা ইয়ে হচ্ছে, তারা কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশ, মানে এটা জামাতে ইসলাম হিন্দ, এটা কিন্তু পাকিস্তানের ইয়ে না, অংশ হিসাবে ছিল না। এরা কিন্তু জামাত ইসলামী হিন্দের অংশ হলো জামাতে ইসলামী পাকিস্তান আর জামাতে ইসলামী বাংলাদেশ, ঠিক আছে, 3টা। সো এখন আর সেই নাম তো আমি বললাম, এই নাম মানুষ ধিক্কার দেয়, মানুষের এই নাম শুনলে মানুষ চমকে ওঠে। এই নামের লোকদেরকে মানুষ মনেই করে স্বাধীনতা বিরোধী, এরা খুনি। সো এই নাম নিয়ে নির্বাচন করে জেতার কোনো সুযোগ নাই। যদি বিএনপি ছাড় দিয়েছিল বলে 18টা পর্যন্ত পেয়েছিল, তো এখন তার বিএনপিও ছাড় দেওয়ার মতো জায়গাতে নাই। সো ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করতে হবে। তো ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করলে ওনারা দেখেছেন যে ওনাদের যে পার্টি আছে ওই নাম নিয়ে ওনারা ভোট করতে পারে, বাট ওনাদের কর্মী বাহিনী আছে যেটা দিয়ে ওনারা এই ইয়েটাকে, এই প্ল্যাটফর্মটাকে ওনারা শক্তিশালী করতে পারেন, এবং সেটাই ওনারা করতেছেন। এইরকম কিংস পার্টি কিন্তু আপনার বিএনপি বা জাতীয় পার্টি যখন হয় তখন কিন্তু এই আওয়ামী লীগ নানা দলের ভাষায় নিয়ে বড় একটা অংশ এইসব দলে জয়েন করেছে। এই দলটাতে কিন্তু ওই প্রবণতা কিন্তু এখনো নাই, যেহেতু তারাও বলছে এটা তরুণদের দল হবে। এটা বয়স্ক রাজনীতিবিদদের এখানে যাওয়ার কোনো প্রবণতা এখন পর্যন্ত প্রকাশিত নয়। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টে, তারা কি এখানে আসতে পারে? তারাই তো এখানে আসবে, তাদেরকেই আনার চেষ্টা হচ্ছে এখানে। আমি আপনাকে বলি, সেটা হলো এই দলটার মূল সাংগঠনিক কাঠামোটা হবে পুরোটাই জামাতের নিয়ন্ত্রিত কাঠামো। জামাত এটা পুরো পরিচালনা করবে। কিন্তু এখানে ফেইসে নিয়ে আসবে কাদেরকে? ফেইসে নিয়ে আসার জন্য তারা খুঁজতেছে হলো বিএনপির, যদি এলাকার বিএনপি যে আছে, সে ধরেন স্বতন্ত্র হয়ে কাউন্সিলর নির্বাচন, এরকম তো বহু আছে, তাই না? বিএনপির আছে, আওয়ামী লীগের আছে। প্রথম টার্গেট কিন্তু তাদের এই নির্বাচিত স্বতন্ত্র নামধারী নির্বাচিত যে কাউন্সিলর টাইপ আছে, একদম ইউনিয়ন পর্যায়ে যারা থেকে শুরু করে সর্বপর্যায়ে, এদেরকে প্রথম টার্গেট। এবং এরা ঘোষণাই দিয়েছে তারা জয়েন করছে, এরা ঘোষণা দিয়েছে যে তারা জয়েন করেছে। সো একটা বড় একটা চাঙ্ক, মানে পাবলিক সার্ভেন্ট বা পাবলিক পলিটিক্যাল ফেস, একটা বড় চাঙ্ক কিন্তু ওরা নিয়েছে হলো স্বতন্ত্র থেকে। শোনা যায় যে এখন আর এদের সাথে থাকবে কিনা আমি জানি না। শোনা যায় যে আওয়ামী লীগের বেশ কিছু স্বতন্ত্র সদস্য এদের সাথে আছে, বিশেষ করে ব্যবসায়ী স্বতন্ত্ররা। হ্যাঁ, আছে। এটা অনেকেই বলছে। তো এটা হলো ওদের চাঙ্ক। একটা হলো, আমি আপনার এদের সাংগঠনিক, এটা হলো জামাত এই পুরো সংগঠনটাকে চালাবে, একেবারে সুচারুরূপে চালানো ওদের প্ল্যান এখন পর্যন্ত। এবং ওদের প্রথম কালেকশন হলো স্বতন্ত্র কাউন্সিলর, স্বতন্ত্র এই, স্বতন্ত্র ওই, স্বতন্ত্র। সেকেন্ড কালেকশন হলো অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্টের মধ্যে তারা এখন যেগুলো, এখন গত 2 দিন না, তার আগে থেকে যে গ্রেপ্তারগুলি হয়েছে, তারা সাধারণত হয়েছে যে আওয়ামী লীগের যে লোকগুলি ধরেন আওয়ামী লীগের সময় সুবিধা পায় নাই, বা আওয়ামী লীগের সময় বেশি খেতে পারে নাই, মানে ধরেন টেন্ডার পায় নাই, অমুক পায় নাই, তমুক, এই যে একটা হতাশ গোষ্ঠী ছিল, সেই হতাশ গোষ্ঠীটাকে তারা, বা আবার মামলাও আছে, কারণ এরা তো গড়ে মামলা খেয়েছে, তো মামলা খেয়েছে এরকম লোকজনকে তারা
সংগ্রহ করতেছে। সংগ্রহ করে তারা একটা এখন যেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের মধ্যে এখন হচ্ছে দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা আদালত প্রাঙ্গণে ধরা পড়তেছে, তারা মুক্ত অঙ্গনে ধরা পড়তেছে, পার্কে ধরা পড়তেছে হাঁটতে গিয়ে। মানে এটা একটা হাস্যকর অবস্থা যে সকালবেলা পার্কে হাঁটতেছে সেখান থেকে উঠায় নিয়ে গেছে। ঠিক আছে? তো যে লোকটা প্রকাশ্যে হাঁটতেছে তার মানে আপনি বুঝেন তার বিরুদ্ধে কোনো মামলা বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই। তবে অমুক মামলায় তাদের সম্পৃক্ততার সন্দেহ আছে। মামলা নাই কিন্তু। এরকম বলে কিন্তু নিচ্ছে। সারা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং এরা শুধুমাত্র যে আওয়ামী লীগের তা না, এদের মধ্যে বিএনপিও আছে। বিএনপির গুলো প্রমিনেন্ট ফেস না। হ্যাঁ? আওয়ামী লীগের গুলো একটু ফেস আছে যে অমুক দপ্তর সম্পাদক, অমুক কারণ বিএনপি পুরো ধরেন ১৫ বছরে ওদের সাংগঠনিক কাঠামো বেশিরভাগ জায়গাতেই আহ্বায়ক কমিটি। যার ফলে ওদের পদাধিকার ওই যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের যেরকম যুগ্ম সম্পাদক, সহকারী যুগ্ম সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, সহ-সভাপতি যে পদগুলি ছিল যেগুলো এখন বিক্রি হচ্ছে। এই পদগুলি কিন্তু এখন এরা নিয়ে নিচ্ছে। তো আওয়ামী লীগের এই চাংটা এবং বিএনপির একটা বড় চাং যারা এরকম পদপদবি নাই ছিল না কিন্তু বাট ওরা ইনফ্লুয়েন্সার, লোকালি ইনফ্লুয়েন্সার এদেরকে নিচ্ছে। তো একটা বড় চাঙ্ক এভাবে সংগ্রহ হচ্ছে এবং এটা যদি এরা ধরেন জামাতের কৌশলে যদি এদেরকে কৌশল এবং সরকারি টাকা পয়সা এবং যদি তারা ব্যবসায়ীদেরকে তাদের একটা ব্যবসায়ী বেল্ট যদি তারা নিতে পারে তো আপনি এটা ভাবতে পারেন অনেকেই বলে যে ওরা কোনো ইয়ে পাবে না কিন্তু আমার মনে হয় যে ওরা যে এরশাদ এবং জিয়া রহমানের মতোই ওরা পলিটিক্সে ডমিনেট করবে এবং কারচুপি করে ওরা নির্বাচনে চলে আসবে। জামাতের বুদ্ধি প্রচন্ড রকমের, এটা আপনি জানেন। জামাত সাংঘাতিক সুশৃঙ্খল এবং কাঠামো এবং ইয়ের মধ্যে চলে। সো তারা যদি একটা কারচুপির ব্যবস্থা করে এবং নির্বাচন কমিশন যদি তাদের সাথে থাকে এবং সরকার যদি তাদের সাথে থাকে, আপনি আমার যথেষ্ট সন্দেহ আছে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু বিএনপি হতাশ হবে। এই মুহূর্তে যদি বিএনপির দাবি অনুযায়ী দ্রুত নির্বাচন যদি দেয়, তাহলে বিএনপি একদিকে লাভবান হবে যে তারা আরো তাদের কি বলে সম্মানহানি থেকে তাদের নেতারা বাঁচবে। যেমন এখন তারা চাঁদাবাজি এটার জন্য তাদের সম্মানহানি হচ্ছে, এইটা কমবে তাদের। কিন্তু তারা জামাতের খপ্পরে পড়ে যাবে পুরাটা। তবে এখন এটা আমার যথেষ্ট সন্দেহ আছে, আই টেল ইউ, আমাদের সশস্ত্র বাহিনী বা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতকে ক্ষমতায় আসার সুযোগ দিবে আমার মনে হয় না। ওই কারচুপি প্ল্যান্ড হলো, কিভাবে করবে আমি জানি না, তবে এরা এই চেষ্টাটাই করবে। আপনি 5ই আগস্ট একসাথে মিষ্টি খাওয়া, আনন্দে নাচা, এই ছবিগুলো তো দেখেছেন আপনি। না দেখেছি, কিন্তু আপনি দেখেন 5ই আগস্টের পরে 5ই আগস্টে পুরো ঢাকা শহর দখল হয়েছিল, তাই না? সব মানুষ নামছিল। তাহলে এই জনসভাটাতে মানিক মিয়া এভিনিউর 4 ভাগের 1 ভাগ ভরলো না কেন? সারা দেশ থেকে লোক আসলো না কেন? বা সারা ঢাকা শহর থেকে কেন নেমে আসলো না? সো ইট ইজ এ ডিফারেন্ট থিং। ওই সময় বুঝছেন নির্বোধ লোকেরা যেরকম, আপনি বলি একটা মজার ঘটনা, আপনার মনে আছে কিনা? এরশাদ আমলে তখন আমরা একদম খুদে সাংবাদিক, একেবারে জুনিয়র। তো আপনার মনে আছে ইয়ের কি বলে কোথায় যেন একটা মসজিদ ভাঙলো বলেন তো, এবং দাঙ্গা বাঁধলো বাংলাদেশে, বাবরি মসজিদ না? বাবরি মসজিদ। হ্যাঁ, এরশাদ আমলে। তো আমাদের সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, আমার খুব পছন্দের একজন লোক, তিনি একটা নিউজ, ভয়েস অফ আমেরিকা থেকে একটা নিউজ প্রচার হইল। তো গিয়াস কামাল চৌধুরী। হ্যাঁ, গিয়াস কামাল ভাই। তো উনার প্রচার হলো যে কিনা বলে যে কোথায় হিন্দুরা মিষ্টি খাচ্ছে, বাংলাদেশে হিন্দুরা মিষ্টি খাচ্ছে, এটা তারা উল্লাস করতেছে। এইটা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অফিস পল্টনে, পুরোনো পল্টনে, তো পুরোনো পল্টনে একবারে মানে কাঁপাকাঁপি আওয়াজ, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তা আমারে বললো যে তুমি যাও তো রাস্তায় দেখো কি হইতেছে। তা আমি তখন কিন্তু সাব এডিটর, বুঝছেন? তা আমি রাস্তায় গেছি, রাস্তায় যায় ওই যে ইয়ের রাস্তাটা কিনা বিজয় সরণি, সরি কি বলে, আমি বলি ওই যে গুলিস্তানের দিকে যায় যে রাস্তাটা, ওইটা কি পল্টনের রাস্তাটা, হ্যাঁ, নয় পল্টন থেকে যে রাস্তাটা। তো ওখানে বেরোতে, আমাদের গলি থেকে বেরোতেই একটা মরণ চাঁদের একটা দোকান ছিল, ঠিক আছে? আমি দেখি যে এলাকা যাদেরকে দেখতাম ওখানে নামাজ, ওখানে একটা বড় মসজিদ আছে, বুঝছেন? মসজিদের নামাজ শেষ করে এসে সবাই মরণ চাঁদের মিষ্টি খেতেছে। গিয়াস কামাল ভাই কিন্তু বলছেন যে হিন্দুরা মিষ্টি খাচ্ছে।
হিন্দুদের মিষ্টি খাওয়ার কথা শুনে আমাদের মুসলমানদের মধ্যে মিষ্টি খাওয়ার এমন একটা উল্লাস পড়া যে পুরো মসজিদ ভাঙা, এই মসজিদের এত পল্টনে কিন্তু অনেক ধরেন সাবেক অমুক, সাবেক সচিব, সাবেক এরা কিন্তু নামাজ পড়ে, বুঝছেন, অনেক অভিজাত লোকজন। এই অভিজাত লোকজন যায় মরণচান থেকে মিষ্টি ওরা খাইতেছে। আমি একদিন চাচারে জিজ্ঞেস করুন, চাচা আপনি মিষ্টি খাইতেছেন কেন? কয় বেটারা আমাদের মসজিদ ভেঙে মিষ্টি খাইতেছে, আমরা খাবো না, ওদের ওদের মসজিদ, মানে মরণ চাঁদের মসজিদ। উনি হলো প্রতিশোধ পরায়ণ, যে মরণ চাঁদের মিষ্টি খাচ্ছে। সো আপনি 5ই আগস্টটা কিন্তু এরকমই ছিল। সবাই মনে করছে কি, আমরা বাঙালি কিন্তু সবসময় ক্রেডিট নিতে চাই, মানে আমাদের বলে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 16 ডিভিশন বলে একটা ডিভিশন সবসময় একটা টিটকারি হয় না, যে 16তম, মানে 16ই ডিসেম্বরে যারা মুক্তিযুদ্ধে জয়েন করেছিল 16 ডিভিশন, ঠিক আছে। এন্ড 5ই আগস্টে ফিফথ ডিভিশন তো এটা তো 5ই আগস্ট হয়েছে। যারা মনে করছে আরে আমি তো এর ভাগ নিতে পারলাম না, এই যুদ্ধ জয়ের ভাগটা আমি নিতে পারলাম না, সব নামে গেছিল না, মানে সারা সারা আন্দোলনে সে কোনো ভূমিকা রাখে নাই, কিন্তু সেই দিন কিন্তু ভূমিকা রাখছে, সেদিন কিন্তু লুটপাটে ভূমিকা রাখছে, সেদিন সবকিছু। কারণ কি জানেন, এটা আমরা বাঙালিরা সবকিছুর মধ্যে ভাগ বসানোর একটা আনন্দ আছে আমাদের, বিকৃত আনন্দ, যে আমি বোধহয় লস করে ফেললাম, কি জানো আমি এটার পার্টিসিপেট না করলে ভবিষ্যৎ যদি আমি নিগৃহীত হই। এই যে বিকৃত আনন্দের রাস্তায় নেমেছিল, সে লোকগুলি তার নাই, তারা তো পালাইছে, তারা তো আর এদের সাথে না, তারা বুঝতে পারছে যে তারা প্রতারিত হয়েছে, তখন আনন্দ পাইছে, কিন্তু এখন আর সেই আনন্দ আর নিতে চায় না। কারণ আপনি বহু জায়গায় আপনি দেখেন, বিভিন্ন হয়তো মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে না, কিন্তু বহু ইউটিউবার আমি দেখি যে তারা বিভিন্ন বাজারে গিয়ে ইন্টারভিউ করতেছে। বাজারে যে পরিমাণ গালাগালি, যে আমরা ভুল করছি, যে আমরা ওই দিন আমরা না বুঝে আমরা গেছিলাম, আমরা বুঝতে পারি না যে এরা আমাদের দেশটাকে এরকম খারাপ করে ফেলবে, এরকম স্বাধীনতা এনে দেবে, এটা আমরা বুঝতে পারি না, যে কারণে এইসব রিয়াকশন এখন সেটারই রিয়াকশন ওরা বুঝতে পেরেছে ঢাকা শহর থেকে লোক আসবে না, তাদের মানিক মিয়া, অবশ্য মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু ভরার জন্য ঢাকার লোকই যথেষ্ট ছিল। তাহলে সারা সারা ঢাকা যে 5ই আগস্টে যে পরিমাণ মানুষ নামছে, তার যদি ধরেন 100 ভাগের 1 ভাগও নামতো, মানে 1 অংশের লোক নামতো, তা তো মানিক মিয়া অ্যাভিনিউ ভরে যাওয়ার কথা, ভরে নাই তো। সো 5ম ডিভিশন যেটা, হ্যাঁ, যে 5ই আগস্টে যে ডিভিশন, 5ম ডিভিশন আমি বলি, এই 5ম ডিভিশন কিন্তু আসে নাই। যেরকম 16 তারিখে যারা মুক্তিযুদ্ধ হয়েছে, তারা যেন সার্টিফিকেট নিয়ে কাড়াকাড়ি করে, প্রকৃত মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে কাড়াকাড়ি করে নাই রে ভাই। এই 30-40 বছর পরে এসে সার্টিফিকেটের জন্য, নিজের নাম লেখানোর জন্য সাক্ষীরা আমাদের জোগাড় করে না তো। এটা কারা করে? এটা 16তম ডিভিশনের লোকরাই করতেছে সুবিধা নেওয়ার জন্য। নাহলে আপনি বলেন যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে যা হয়েছে, এটা কি আসলে, যা বলেন না বলেন, আপনার তো নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন আসে, ভাই মুক্তিযুদ্ধের 50 বছর পরে সার্টিফিকেট দেয় কেন? ওয়াই? ফর হোয়াট রিজন? কোনো দরকার ছিল না, লিস্টে নাম আছে কিনা এটাই তো বড় অনার। কারণ কি সার্টিফিকেট কেন জানেন? ওই যে মাসিক বিষয়, এরাও 20,000 টাকা করে পাইতেছে, ওনারাও 20,000 টাকা করে পাবে। শুনেন, দোষ তৈরি সবার আছে, আওয়ামী লীগও কম দোষ করে না এই ব্যাপারটাতে। মুক্তিযুদ্ধকে বিক্রি করার জন্য আওয়ামী লীগও দায়ী, কারণ তারা যেভাবে সার্টিফিকেট বিক্রি করছে মুক্তিযোদ্ধা বলে, আই হ্যাভ সিন, নিজের চোখে বলছি, যে আমি একটা পানশালায় পাইছি, যে ওখানে যা, আমি চিনি ওই ভদ্রলোক রে, সে ওখানে যা মুক্তিযোদ্ধা দাবি করে, সে ইয়ে চাইছিল, কি বলে বলে না, রিবেট চাও, মানে কি জানো, রিডাকশন, মানে এইটা খেতে চেয়েছে। সেনেট, এটা হলো মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের কাজ হয়েছে। তো 16 ডিভিশন যে আওয়ামী লীগকে ডুবাইছে, এটা প্রমাণ হলো এটা, যে তারা যাদের সার্টিফিকেট দিচ্ছে, তারা কিন্তু পানশালায় গিয়েও ইয়া চায় কিনা, ওই যে কম দামে খেতে চায়। তারা ধরেন তারা ঠিক আছে, এটা বয়স্ক হয়েছে, এদেরকে আপনি যানবাহনে সুযোগ দিবেন, বসার সুযোগ দিবেন, সম্মান দিবেন, কিন্তু যখন এটা ঘাড়ে চেপে বলে যে না আমি মুক্তিযোদ্ধা, আমারে বসতে দিতেই হবে, তখন কিন্তু এটা মুক্তিযুদ্ধকে বিক্রি করা হয়। আমার কাছে এটাই মনে হয়, বুঝছেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কম বিক্রি করে নাই, এবং এই 16 ডিভিশনের লোকরা সার্টিফিকেট নেওয়ার জন্য মুক্তিযুদ্ধকে যে পরিমাণ কলুষিত করছে, এইটা কল্পনাতীত। বিশ্বাস করেন, আমি দীর্ঘদিন একটা বড় একটা দায়িত্বশীল জায়গায় কাজ করেছি, আই হ্যাভ সিন দিস। থেকে আওয়ামী লীগ মুক্তি পাবে না, কারণ আওয়ামী লীগ অনেক ভুয়া লোককে মুক্তিযোদ্ধা বানিয়েছে। ইয়ার একটা ভাঙুর একটা লাইন আছে, তাহলে যুদ্ধেই যাবো না। ওরাও তো তোদের মুক্তিযুদ্ধে তোদের থাক, ওরা মুক্তিযুদ্ধই নেবে না তাদের সাথে। আরো 24টাই তাদের গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা যে বিড়াল মারতো প্রথম রাতেই, একটা কথা আছে
এই দলটা মনে করি এত আলোচনার দল, এত মিডিয়া কভারেজের দল এটা, সেই দলটা যেমন মানিক মিয়ার ঢল নামে নাই, যদি কোনো ক্রেজ তৈরি করতো, ক্রেজ তৈরি করলো তো এখন তাদের অফিসে ভিড় লেগে থাকতো রাইট, জয়েন করার জন্য, চতুর্দিকে জয়েন করার জন্য ভিড় লেগে থাকতো। যেটা সেটা নাই, জাতীয় পার্টিতে হয়েছিল, যেটা বিএনপিতে হয়েছিল। বিএনপিতে হয়েছিল সেটা। এখন এমন একটা সময়, সেটা শুরু হয়ে গেছে রোজা, শুরু হয়ে গেছে রোজা, মানে ইফতার পার্টি করবে বড় বড় ইফতার, না, ইফতার ওরা পার্টি। ধর্মকে বিক্রি করার এটা ওদের একটা প্ল্যান, আই টেল ইউ। যে পুরা রমজান মাসে জামাতের যে শাখা প্রশাখাগুলি আছে সেগুলোকে অ্যাক্টিভ করে সেসব জায়গায় যে ইফতার পার্টি অমুক টমুক এরা সর্বত্র যাবে। মানে ওরা কিন্তু, আপনি এটা ভাবেন না যে ওরা ওই যে জয়েন করার জন্য, জয়েন তো এমনি করাচ্ছে তারা, কিন্তু এই রমজানকে তারা টার্গেট করেছে। এরা কিন্তু প্ল্যান্ড, এটা 28 তারিখে এটা করা, এটা প্ল্যান্ড। পরের দিনে তারা মসজিদে গিয়ে সুনির্দিষ্ট মসজিদে কেউ উত্তরাতে নামাজ পড়ে, কেউ খেয়াল করে দেখেন আপনি, প্রত্যেকটা প্ল্যান্ড। এটা এরশাদ তারা যেরকম তো প্ল্যান করে করে নামাজ পড়তো, মনে আছে? এরশাদ তো স্বপ্নে দেখতো, হ্যাঁ, প্ল্যান করে করে এরশাদ স্বপ্ন দেখতো। এবং এরা স্বপ্নে স্বপ্ন দেখে দেখতো। এরা 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 স্বপ্নে দেখে নাই, কিন্তু এরা প্ল্যান্ড। আপনি দেখেন একদিন এখানে পড়ে, একদিন ওখানে পড়ে, এবং আবার স্ট্যাটাস দিয়েছে একজন, এক এক দিন এক এক জায়গায় পড়বে, খেয়াল করে দেখেন। তার প্ল্যান হলো সারা জায়গাতে এক একদিন এক এক জায়গায় পড়বে। এখন আপনি তো এটা এটা জামাতের বুদ্ধি ছাড়া ওদের বুদ্ধি, সব বাচ্চা ছেলেদের এত বুদ্ধি নাই যে এরকম করে সব জায়গায় গিয়ে তারা পাবলিক এঙ্গেজমেন্টে যাবে। তারা কিন্তু এটা, এই যে পড়া কিনা যে এই যে পুরা এই রমজান মাসটাকে তারা কিন্তু টার্গেট করে নামছে। এটা তাদের পাবলিসিটি এবং পাবলিক এঙ্গেজমেন্টের হাতিয়ার হিসেবে রমজান মাসটাকে ব্যবহার করে। বিশেষ করে ওই যে পড়ে, কি বলে, সন্ধ্যা রাতে যে তারাবি নামাজ পড়ে, তারাবি নামাজ পড়া এবং তারাবি নামাজের ওখানে মোনাজাত, এবং ওখানে তারা এগুলো করবে। আপনি আশ্চর্য হবেন না, দেখেন যে যেখানে ওরা নামাজ পড়ছে সেখানে হুজুর কোনো দিয়ে দেয় না, আবার ওই যে বয়ান দিয়ে তাদেরকে প্রশংসা করার কিনা, দেখেন সেটাও হইতে পারে। সো এই রমজান মাস ওদের টার্গেট। মানে তোর রোজা মাসে তাদের প্রচুর ফান্ড দরকার, তো ফান্ড দরকার হচ্ছে, ইফতার পার্টি করবে, নানা কিছু করবে, এই প্রোগ্রাম গুলো করবে। মানে আমাদের ফান্ডিংটা কিভাবে আসে? ফান্ডিংটা চাঁদাবাজির মাধ্যমে আসে, বা অনেকে সম্ভাবনাময় দল দেখে চাঁদা দিয়ে হইতে চায়, গুট বুকে যেতে চায়, সেমন কিছু হতে পারে এটা। ও আরেকটা ব্যাপার হচ্ছে সাহেব ভাই, এই মিডিয়াতে দেখলে একটা বোঝা যাবে যে সবাই একটা ট্রেন্ড বা ধারা তৈরি করেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে। সেনাবাহিনী প্রধানও কয়েকদিন আগে এই কথা বলছে, আমি বলেছিলাম না 18 মাসের মধ্যে নির্বাচন, আমার কথাই ঠিক হচ্ছে, উনি এটা এইভাবে বলেছেন। তো ডিসেম্বরের মধ্যে কিন্তু এদের ওই নির্বাচন না, এদের গণপরিষদ, এই তাদের যে ইয়েটা সেকেন্ড রিপাবলিক, এইটার বৈধতা দেওয়ার জন্য গণপরিষদের মতো নির্বাচন, তারপরে হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন, এগুলাই কিন্তু তার টার্গেট। এখন এখানে এটা, বিএনপির সাথে দ্বন্দ্ব এখন আরো প্রকাশিত হবে। হ্যাঁ, এটা তো সিরিয়াস। বিএনপি তো এই যে যদি গণপরিষদের নির্বাচন হয়, যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, বিএনপি তো এখানে দুর্বল হবে। স্ট্রেইট ফরওয়ার্ড। এখানে আওয়ামী লীগের কিন্তু কোনো আ যায় আসে না কিন্তু এই মুহূর্তে। কারণ আপনি আওয়ামী লীগের যেই মেকানিজমটা যেভাবে কাজ করতেছে সেটা হলো তারা একটা দীর্ঘ সময় নিয়ে প্ল্যান করতেছে। ঠিক আছে? তারা কিন্তু এই শর্ট টার্ম এর কোনো প্ল্যান করতেছে না। তো আওয়ামী লীগের কোনো আগ্রহ নাই যে ডিসেম্বরে নির্বাচন হোক। I tell you, এটা আমি আপনাকে একটু আওয়ামী লীগের আগ্রহ নেই। এখানে একমাত্র ডিসেম্বরে নির্বাচনের আগ্রহ হলো এই বিএনপির। আর হলো কার? আর হলো আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনী কেন করতে চায়? আপনি খেয়াল করে দেখেন। সেনাবাহিনীর প্রধান কিন্তু বেসিক্যালি ঐদিন যে বক্তৃতা দিয়েছেন, সেটা হলো তার ভাবমূর্তি পুনরুদ্ধারের বক্তৃতা। কারণ ৫ই আগস্টে উনি সারা পৃথিবীতে যে উনাকে নিয়ে উনি যে সিগন্যালটা দিয়েছিলেন সেটা খুবই বিতর্কিত ছিল। বিতর্কিত এই অর্থে যে উনি জামাতের আমিরকে পাশে দাঁড় করায় কিন্তু উনি অ্যানাউন্সমেন্টটা করেছেন। উনি সবকিছু কথা বলছেন। যেটা অন্তত যারা মানে এট লিস্ট ইসলামিস্ট বাংলাদেশ দেখতে চায় না, তারা কিন্তু
মানে আন্তর্জাতিক শক্তি, তারা কিন্তু এটা অ্যালার্ট হয়েছে যে ও মাই গড, দিস চিফ চিফ অফ আর্মি স্টাফ এই জনের সাথে নিয়ে এসে এইসব কথা বলতেছে। তারা কিন্তু ভুল সিগন্যাল পেয়েছিল। আপনি খেয়াল করে দেখেন এর পরপরই কিন্তু আন্তর্জাতিক শক্তিগুলো আস্তে আস্তে কিন্তু এই সরকারের থেকে তারা ইয়ে করে, নিজেদেরকে একটু আলাদা করার চেষ্টা করে, এবং কেউ কেউ বড় শক্তি সেনাপ্রধানের সাথে যেয়ে দেখা করে। ঠিক আছে? আপনি ধরেন এই এই ভারতের আ ইয়ে কি বলে কি বলে সচিব বিক্রম মিস্ত্রি, হ্যাঁ? তিনি সেনাপ্রধানের সাথে দেখা করেছেন। তারপরে আমেরিকান রাষ্ট্রদূত চার্লস অ্যাফেয়ার ২ বার দেখা করেছেন। রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করেছেন। এরকম কিন্তু অনেকেই দেখা করছে। এটা হয়তো সেনাবাহিনীর সবকিছু প্রকাশ পায় না। কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর সাথে এইটা নিশ্চয়ই জানতে চাইছে যে ভাই তোমাদের এই ভূমিকাটা কি? আমরা তো এটা বুঝতে পারতেছি না। আসলে এটা তার ভাবমূর্তি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ফেরত আনার জন্য তার এই বক্তব্যটা দেওয়ার দরকার ছিল। সেখানে এট দ্য সেম টাইম উনি স্কোপ নিয়েছেন যে আমি তো বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কারণ আমি একটা কথা দিয়েছি জাতিকে। আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমি জাতিকে কথা দিয়েছি। মানে উনি উনি যে একটা পিলার, উনি যে একটা শক্তি, সেইটা উনি আবার মনে করিয়ে দিয়েছেন একদিকে ইউনূসকে। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেনাবাহিনী প্রধান ১ম দিন থেকে কিন্তু আমরা কথাটা বলে নাই, হ্যাঁ। আমি করেছি, আমি বলেছি, আমার উপর আস্থা রাখেন। না, আমার উপর এইদিন কিন্তু বলেছেন যে আ সশস্ত্র বাহিনী, এদিন কিন্তু বলেছে যে সেনাবাহিনী শুধু না, নৌবাহিনী, বিমান বাহিনী মিলে আমরা এটা করতেছি। আমরা আ শৃঙ্খলাবদ্ধ একটা শক্তি, যে শক্তিটা না আমরা সে বলতেছে, পরে কিন্তু বলতে পারবেন না আমি সতর্ক করি নাই। আমি সতর্ক করি আমি নাই। আপনাদের সতর্ক করছি। মানে সে তো আসলে ৩ জনের মধ্যে সে তো লিড করে। এটা তো খুব স্বাভাবিক। আমাদের দেশের আমেরিকার মতো না যে মেরিনরা লিড করে বা আ আ এয়ারফোর্স লিড করে। আমাদের এখানে লিড করে হলো ইনফ্যান্ট্রি, মানে সেনাবাহিনী লিড করে। সো সেনাবাহিনী। উনিই লিডার এখানে। যতই উনার লেভেলেরই আরো ২ জন চিফ থাকুক, তো উনিই লিডার। তো সেই হিসাবে আরকি উনি দায়িত্ব নিয়ে, এবং বেসিক্যালি উনি কিন্তু উনার ভাবমূর্তি পুনরুদ্ধার করছেন ইন্টারন্যাশনালি। I tell you এটা কিন্তু তার খুব প্রয়োজন ছিল। জাতিসংঘের কাছেও তার কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে নিশ্চয়ই। যে আপনি ইসলামী শক্তি একটা চিহ্নিত একটা শক্তি যাকে যুদ্ধাপরাধের সাথে জড়িত যে দলটা, সেই দলের আমিরকে সাথে নিয়ে আপনি এরকম ঘোষণা দিলেন। এইটা কিন্তু কোয়েশ্চেন হয়েছে। এটা অনেকেই কোয়েশ্চেন করছে, কিন্তু আপনি কি মনে করেন না সাধারণ পাবলিক কোয়েশ্চেন করলে এটা দূতরা করে নাই? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তারা তো তাদের চোখে বেশি লেগেছে। তো উনি কিন্তু এই দিনটাকে ব্যবহার করছেন ২ টা কাজে। একটা হলো সরকারকে কিন্তু এলার্ট করেছেন। লোক, আমি কিন্তু এই কথা বলেছিলাম। আমি কিন্তু আমার জায়গায় এখনো রিজিড আছি। ১। আরেকটা হলো ইন্টারন্যাশনাল শক্তির কাছে বলে বুঝায় দিয়েছে যে সেনাবাহিনী কিন্তু এই ব্যাপারটাতে একমত যে আমরা এই ইলেকশনটা করতে চাই। তো উনি ২ টা সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের যে আ মানে প্রজেক্ট, সেই প্রজেক্টে উনি সফল হইছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু উনার এই ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারটা, আ যদি সেকেন্ড রিপাবলিক, যদি ছাত্রদের সেকেন্ড রিপাবলিক ছাত্ররা করতে চায়, তাহলে তো গণপরিষদ নির্বাচন লাগবেই, এবং ওই উনার কোনো সম্মতি ছাড়া সেকেন্ড রিপাবলিকের জন্য গণপরিষদ নির্বাচনটা করতে পারে। ধরেন স্থানীয় সরকার নির্বাচন হলো, সেনাপ্রধান না করবে না হয়তো। কারণ কি? এটা স্থানীয় সরকার নির্বাচন, এটা বিএনপিকে এফেক্ট করে। সেনাবাহিনীর তো কোনো এফেক্ট করে না, তাই না? যেকোনো নির্বাচন হলে সেনাবাহিনী খুশি থাকবে, হয়ে যাক। কিন্তু গণপরিষদ যদি নির্বাচন হয়, এটা সেনাবাহিনীর সম্মতি লাগবে। সেকেন্ড রিপাবলিকের জন্য যদি গণপরিষদ, কারণ সেকেন্ড রিপাবলিক নিউ কনস্টিটিউশন এর জন্য, তো ওনারা যেটা নতুন স্বাধীনতা বলে। গণপরিষদ কেন? একটা নতুন সংবিধানের জন্য তো। একটা নতুন সংবিধান মানে নিউ রিপাবলিক। আগের কনস্টিটিউশনকে বাতিল করে দিয়ে নতুন কনস্টিটিউশন। ফাইন। তো এটা করতে সেনাবাহিনীকে লাগবে। সেনাবাহিনী সেই জিনিসটা বলে দিছে। ঐদিন কিন্তু সেনাবাহিনী এটা ক্লিয়ার করছে। তাদের দল গঠনের আগে তিনি ক্লিয়ার করে দিচ্ছেন, ভাই এর মধ্যে নির্বাচন চাই আমি। অ্যান্ড গণপরিষদ সে কিন্তু সাধারণ নির্বাচনের কথা ক্লিয়ারলি বলে দিচ্ছে। এখন গণপরিষদের নির্বাচন নিয়ে সামনে গেলে তার সম্মতি লাগবে। তার কাছে যেতে হবে। এটা পরিষ্কার কিন্তু। সো ইট ইস এ ম্যাটার অফ লাইক ছাত্ররা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফেলছে। এই চ্যালেঞ্জে তারা সফল হবে কিনা আই ডোন্ট নো। কারণ সেনাবাহিনী কি সশস্ত্র বাহিনী টোটালটা একটা পজিশনে গেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এবং আপনি দেখেন এটার প্রভাবও পড়েছে সরকারের মধ্যে। যেমন প্রধান উপদেষ্টা তার এক বিদেশীর সাথে বৈঠকে উনি বলেছেন যে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনও বলতেছে যে তারা প্রস্তুতি নিতে আর কয়দিন লাগবে না লাগবে এগুলো বলতেছে। সো একটা একটা কিন্তু নীতিগত পরিবর্তন কিন্তু সরকারের মধ্যে এসছে, কিন্তু ছাত্ররা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে তারা গণপরিষদ করবে, তারা সেকেন্ড রিপাবলিক করবে। এখন ওরা কতটা যদি ছাত্ররা গণপরিষদে ফেল করে, আই টেল ইউ এই 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 ছাত্রদের এই দল ফেল করবে। এখানে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হয়ে গেছে। এখানে বিপ্লব, ওরা এটাকে বিপ্লবের স্বীকৃতি চায়, ওরা নতুন স্বাধীনতা হিসেবে স্বীকৃতি চায়, ওরা এটাকে তাদের নতুন সংবিধান আনতে চায়। তো এইটার সাথে এখন ইউনূস সাহেব কতটা অ্যারেঞ্জ করে চলতে পারবেন, কতটা ম্যানেজ করে চলতে পারবেন, দুটা ওনার অ্যারেঞ্জমেন্টও লাগবে, ম্যানেজমেন্টও লাগবে। সেনাবাহিনী প্রধানের বক্তৃতায় আছে সবাইকে নিয়ে নির্বাচন। হ্যাঁ, উনি তো ইনক্লুসিভ নির্বাচন কথা বলছেন। আমাদেরকে আমেরিকা থেকে বলা হয়েছে একটা সূত্র থেকে, এই ধরনের একটা বক্তব্য দেওয়ার সবাইকে নিয়ে নির্বাচন, আমেরিকার স্ট্যান্ড এটা, যে সেনাবাহিনী প্রধানকে বলতে বলা হয়েছে। আচ্ছা, এইটা আমি এক্স্যাক্টলি জানি না। তবে সেনাবাহিনীর প্রধান, আমি এইটা আপনাকে বলতে পারি, সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর ভেতরে যে চাপটা, যে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে যে চাপটা, দুটো জিনিস না তো প্রচন্ড চাপে ছিল, যেটা উনি দুইটাই ক্লিয়ার। একটা হলো বিডিআর নিয়ে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে নতুন প্রচারণা চলছে, ফুল স্টপ যেটা, হ্যাঁ ফুল স্টপ, এটা একটা অবস্থান। হ্যাঁ, এবং ওই যে আপনার ধরেন ইয়েকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, হ্যাঁ, ফুল স্টপ। এখানে হচ্ছে বিডিআর কে কেন্দ্র করে ভারতকে যে জড়ানোর একটা প্রবণতা আছে, ওইটা কি হতে উনি করেছেন। এটা তো ধরেন আমি কিছুদিন আগে দেখলাম যে ওই যে সাবেক সেনা কর্মকর্তারা তো অ্যাকিউজডই করছে, ওরা সরাসরি বলতেছে ভারতের সম্পৃক্ততা আছে। কারণ কি, তারা বলতেছে যে কোনো একজন মেজরের ওয়াইফ বলছেন যে তিনি হিন্দি ভাষায় কথা শুনছেন। এই সেনাবাহিনীর বক্তৃতার পরে, কিন্তু সেনা প্রধানের বক্তৃতার পরে ওই মহিলার আবারও ওই বলছে, কথা ইয়ে করা হয়েছে সেটি। হ্যাঁ, তো ওরা কিন্তু আবার রিপিট করলো, ওরা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমি যেটা একটা জায়গায় দেখলাম যে সিরিয়াসলি ওরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে এটা তারা প্রমাণ করে ছাড়বে যে এটা বিডিআর এর মধ্যে একজন অফিসার জড়িত। এবং সে অফিসার কিন্তু রিসেন্টলি আজকেই বোধহয় কোনো একজন টকশোর ইয়ার সাথে টকশোতে উনি বলেছেন যে উনি যেগুলো ছাপা হচ্ছে, যেমন আমার দেশ পত্রিকায় বা কোথাও কি কি ছাপা হচ্ছে সেটার ব্যাপারে উনি প্রতিবাদ দিয়েছেন, কিন্তু ওরা প্রতিবাদ ছাপেনি। তবে উনি মামলা করার জন্য পরামর্শ নিচ্ছেন, কিন্তু সেটা নিয়ে একটু সময় নিচ্ছেন। আমার মনে হলো যে ওনার কথাবার্তা আমার মনে হলো যে হি ইজ অ্যাডামেন্ট টু প্রুভ, সে বলছে আমার কাছে সবকিছু দলিল দস্তাবেজ আছে, সকল সাক্ষী সাবুতের দলিল দস্তাবেজ আমার কাছেও আছে। তারপর উনি আরেকটা বলছেন যে মোট ইয়াতে বিজিবি বা তখনকার সময়ের বিডিআর এর ৫ টা তদন্ত কমিটি ছিল। আর্মি থেকে ছিল ৬ টা, ১১ টা প্লাস জাহাঙ্গীর আলম চৌধুরীর যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তারও একটা সবার উপরে একটা ছাতার মতো একটা বড় কমিশন ছিল, আর্মির তদন্ত কমিশন ছিল। সব জায়গায় যে তথ্যগুলি আসছে, যার কে কোথায় উনি আরো একটা খুব বলেছেন যে ওইখানে ১৭৬ জন না কতজন অফিসার ছিল, তার মধ্যে তো এতজন মারা গেছে, বাকিরা তো আছেন, তারা তো কথা বলবেন। এখন নতুন তদন্তে তাদের সাথে কথা বলা হোক, তা তো কথা বললেই তো হয়ে যায়। আমার কাছে সবকিছু ডকুমেন্ট আছে, আমার সাথে কথা বললে আমিও ডকুমেন্ট দেব। দিস হোয়াট আই হ্যাভ সিন ইট। তো এইটা নিয়ে কিন্তু এটাও সেনাবাহিনীর প্রধান এই জায়গাটাতে স্টিক করেছেন যে এইটা নিয়ে বাড়াবাড়ি করাটা বোধহয় ঠিক হচ্ছে না তার মতে। কিন্তু এই পক্ষ মনে করছেন না, এটা তারা প্রমাণ করে ছাড়বেন যে বিডিআর হত্যাকাণ্ড ভারতের হাত ছিল। কারণ ওই যে ভদ্রমহিলা উনি, হ্যাঁ, এবং আরেকটা দেখলাম যে ওই ভদ্রমহিলার ছেলেকেও আর্মিতে ঢুকতে দেওয়া হয় নাই এই কারণে। এটাও বলছেন। বিডিআর হত্যাকাণ্ড, সাইমন ভাই, আপনি সাংবাদিকতা বহুদিন, আমিও আপনার সাথে অনেকদিন ধরে সাংবাদিকতা করি। আমাদের একটা অভিজ্ঞতা আছে, বাংলাদেশে যখন যে একটা পরিবর্তন হয়, এই যে মানে এই যে আন্দোলন যে শুরু হয়েছে চতুর্দিকে, নানা রাস্তায় আসছে, এদিকে এই পরিবর্তন গুলোর পরে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয় যে এখন আমার দাবি নেওয়া নিয়ে আসলে মানুষ নতুন সরকার মেনে নেবে, ওইখান থেকে এগুলো হয়। এবং এই সরকারের লোকজন আন্দোলন করে ক্ষমতায় আসলো, এই সরকারের লোকও কিন্তু এই মিছিল গুলা প্রতিবাদ গুলা দেখলেই
তারা সন্দেহ করতো এগুলা। হ্যাঁ, সন্দেহ করতো। ইভেন আপনি তাদের আহতদেরকে আহত লীগ বলছে ওরা। বাংলাদেশের বিভিন্ন পরিবর্তনের সময় আমরা দেখতাম জেলখানায় এরা বিদ্রোহ করতো, জেলখানায়। হ্যাঁ, এইবার করছিল মানে আনসার বিদ্রোহটা করছিল। না ঠিক কাশিমপুরে জেল থেকে বেরিয়ে গেছে অনেকে। আর ঠিক আওয়ামী লীগের আমলে ওই ওই বিডিআর এর ঘটনা আমাদের অনেকের তখন মনে হয়েছিল যে ওই পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানে সিনিয়রদের উপরে তো জুনিয়ররা সবসময় ক্ষিপ্ত থাকে। হ্যাঁ, সিনিয়ররা তাকে বঞ্চনার শিকার, সে বঞ্চনার শিকার। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে এরা তো সবাই আর্মি থেকে ডেপুটেশনে আনছেন, এরা বিডিআর এর কেউ না, আর্মি থেকে ইয়ে হয়েছে। আর একটা ওদের হাতে তো অস্ত্র আছে। পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্যাল ভাবে এটাকে সমাধান করতে চেয়েছিল, কিন্তু সে সমাধান করবো যেগুলো করতেছিল এর আগে কিন্তু ওরা কিন্তু মেরে ফেলছিল ওগুলা। এরা যতক্ষণ এগুলা আরো অনেক মানুষ মারা যেতে পারতো, অনেক আগে কিন্তু মেরে ফেলছে বিষয়টা। কিন্তু আমাদের ওই মুখস্থ যে জায়গাটা ভারতকে দোষারোপ করা, আমাদের তো রাজনীতি দুইটা আছে, হয় প্রো পাকিস্তান, প্রো ইন্ডিয়ান। হ্যাঁ, এখন তো আমাদের প্রো ইন্ডিয়ানটা আপার হ্যান্ডে নাই, প্রো পাকিস্তানটাই আপার হ্যান্ডে। কাজে এগুলো আমাদের শুনতেই হবে। আমাদের ওই বড় ভাই, আমার আপনার বড় ভাই পেয়ারা ভাইয়ের কথায় যে ওরা একটা স্লোগান দেয় নাই, হ্যাঁ, দিল্লি না পিন্ডি, পিন্ডি পিন্ডি এই স্লোগানটা তারা দেয় নাই, বা ঢাকা না পিন্ডি, পিন্ডি পিন্ডি এই স্লোগানটা তারা দেয় নাই। ঠিক আছে, এই স্লোগানটা কিভাবে দেয়? একটা তো না ওইটা চক্ষু লজ্জার। চক্ষু লজ্জার ব্যাপার তো আছে, এই স্লোগানটা কিভাবে দেয় সেটা। তা আপনার আলোচনায় ফুটে আসলো যে এটা নতুন দলটা এটা অশ্বডিম্ব হচ্ছে। ওয়েল, আপনি যদি আবার এটা দানব হতে পারে, যদি আর্মির সমর্থন পায় এটা দানব হয়ে যেতে পারে। এখানে এখন একটাই শক্তি, যে শক্তিটা যদি তাদের সাথে যায় তাহলে কিন্তু এরা দানব হবে, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকও হবে, গণপরিষদ হবে, সবকিছু হবে যদি আর্মি তাদের সাথে চায়। আই টেল ইউ, আদারওয়াইজ এটা অসম্ভব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মানুষ নৌকা ধানের শীষ দেখে ভোট দেয়। না, কিন্তু নৌকা আর্মি যদি সমর্থন দেয় তখন আর নৌকার ধানের শীষ লাগবে না তো, আপনি তো তখন ওই যে হানা ভোটের মতো হয়ে যাবে। হ্যাঁ, আপনি কারচুপি করে হ্যাঁ, আপনার ফেয়ার ইলেকশন আর হচ্ছে না। সেটাই তো আমি বলছি, যদি ফেয়ার আর্মির ইলেকশনে সমর্থন ওরা পায় জামাত তাহলে ওরা এটা কোনোদিন করবে, জামাতে এই সুযোগ ক্ষমতা দখল করেছে। দখল করবে। হ্যাঁ, ইলেকশন ছাড়া এই মুহূর্তে সে ক্ষমতা দখল করেছে। কারণ ফেয়ার ইলেকশনে এই মুহূর্তে বিএনপি কে আটকানোর কোনো সুযোগ নাই। বিএনপি সারা দেশে যে সংগঠন তার, ফেয়ার ইলেকশনে এই মুহূর্তে বিএনপি কে ঠেকানোর কোনো সুযোগ নাই। এখন বিএনপি কে ঠেকাতে গেলে আপনি কারচুপি নির্বাচন করতে হবে। দেখেন, এখানে বিএনপিকে ঠেকাতে গেলে এখন এখানে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে সবাই কিন্তু কেউ কথা বলে না। কিন্তু এখানে আওয়ামী লীগের ভূমিকাও কিন্তু অনেক বড়। আওয়ামী লীগ কি চায়? I tell you যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন চায় বলে এমন কোনো আ আমি কোনো কিছু দেখি না। না, আমার আওয়ামী মনে লীগ হয় না তো আওয়ামী লীগ। আমি এই মুহূর্তে কয়েকদিন আগে আমি বলি আপনার এই যে মহিউদ্দিন ভাই, অনেকে যে আর কি মজা করে বলেন প্রথম আলোর ঐতিহাসিক, হ্যাঁ, মহিউদ্দিন ভাইকে একটা টকশোতে জিজ্ঞেস করা হচ্ছিল যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ আপনি কি দেখেন? উনি জবাব দিয়েছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ভর করতেছে তাদের প্রতিপক্ষের দুর্বলতা। দুর্বলতার উপর। সেটা হ্যাঁ, ওইখান থেকেই তারা যেমন এখন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নাই, জনতা তো বলছে আগে ভালো ছিলাম। আগে ভালো ছিলাম, রাইট। এটা জনতা বলছে, এটা আগে ভালো ছিলাম। ঠিক এইভাবে এইটার তাদের মনে করেন এখন তো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগ নেই মাঠে, সবাই তো এন্টি ইন্ডিয়ান দল। এটা সবই। সবাই এন্টি ইন্ডিয়ান দল। বিএনপিও এসছে অ্যান্টি ইন্ডিয়ান মোটিভ প্রচার চালিয়ে, জাতীয় পার্টিও এসছে অ্যান্টি ইন্ডিয়ান প্রচার চালায়, সবাই। এখন প্রো ইন্ডিয়ান দল যেটা
সেটা আওয়ামী লীগ। সেটাই প্রচারিত। হ্যাঁ, বাস্তব সেটা। সে আপনি স্বীকার করেন আর না করেন। হ্যাঁ, বাস্তব সেটা। এবং এই এন্টি ইন্ডিয়ান দলের ভোট ভাগাভাগিকে কেন্দ্র করে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ভাগ করতে ওই পেরেছে। আন্দোলন ওই আন্দোলনে জামাতও আলাদা ইলেকশন করেছে, জাতীয় পার্টি আলাদা ইলেকশন করেছে। ওইভাবে কিন্তু 150 সিট কোনোভাবে ম্যানেজ হয়েছিল সেটা। দিন শেষে এই এন্টি ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান এই দ্বন্দ্বে আওয়ামী লীগ কিভাবে ফিরছে তাহলে ক্ষমতায়, যদি সবাইকে নিয়ে ইলেকশন হয়? সবাই নিয়ে ইলেকশন যদি ডিসেম্বর হয় আমার মনে হয় না আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কারণ আওয়ামী লীগের আ সময় লাগবে। সময় লাগবে কি কারণে? আপনি আ ধরেন যেসব নেতাদের বিরুদ্ধে ধরেন এখন একটা বাচ্চাও যখন তাকে গালি দেয়, একটা পরিবেশ তৈরি করা হয়েছে না? যে একটা বাচ্চা একজন আওয়ামী লীগ নেতারে দেখলে পেছন থেকে গালি দিছে। দিছে তো? এটা প্র্যাকটিস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রচারায়োজনে ব্যাপক এইটার প্রভাব পড়বে। সো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার এখনই নির্বাচনে আমি কোন সম্ভাবনা দেখি না। আমি মনে করি যে আওয়ামী লীগ একটা দীর্ঘমেয়াদের লং রেস এর জন্য ওয়েট করতেছে। নট এ শর্ট ওয়ান। বাট দে ওয়ান্ট টু পার্টিসিপেট। যদি সুযোগ দেয়া হয়। হ্যাঁ। আরেকটা ব্যাপার, আওয়ামী লীগ নেতাদের কথাবার্তায়, ফেসবুক পোস্টে নানাভাবে বলার চেষ্টা হচ্ছে খুব তাড়াতাড়ি তারা ফিরে আসছেন, খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে আসছেন। হ্যাঁ, এইটা কি কোনো সম্ভাবনা আছে, বা তারা কি আশা করছেন কেউ ক্ষমতা দখল করবে, ওই সুযোগে তারা আসবেন? এইটা তো একটা সম্ভাবনা অনেকেই দেখছেন। তারা আ ফেরত আসবেন সেটা ঠিক। কিন্তু ক্ষমতায় কিন্তু অন্য একজন আসবে। সো তাদের এখানে কোনো লাভ একটাই যে তারা প্রকাশিত হতে পারবেন, প্রকাশ্যে আসতে পারবেন। তারা মোর কমফোর্টেবল থাকবেন। হ্যাঁ? তারা এখন যেরকম একটা চাপের মধ্যে কমফোর্টেবল ফিল করতেছে না। তারা সাহস পাচ্ছে না। যে কোনো মামলা নাই তারপর ধরে নিয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো এই সাহসটা তো ধরেন সবার মধ্যে সবাই তো আর নেতা না। সবাই অনেকেই নেতা কিন্তু তাদের নেতৃত্ব গুণ মানে কি একেবারে চ্যালেঞ্জ করার গুণ কয়জনের আছে? কয়টা এমপির চ্যালেঞ্জ করার গুণ আছে? যে আমি পরিবেশ পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে সামনে আসলাম। কয়জনের আছে? কয়জন মৃত্যুকে ভয় পায়? কয়জন পিটুনিকে ভয় পায়? কয়জন অসম্মানকে ভয় কে না পায় ভাই? সবাই পায়। এর মধ্যে গুটি কয়েক কিন্তু বেরোতে পারে। সেই হিসেবে আওয়ামী লীগের গুটি কয়েক নেতা হয়তো বেরোবে। এখন সেই সময়টা তারা একটা ফেভারেবল সিচুয়েশন লাগবে তাদের। অ্যান্ড ফেভারেবল সিচুয়েশন ২ টা। একটা হইলো আ আমি মনে করি মোর কেওস এবং ইলেকশন ডিলেইড হওয়া। এটা হলো একটা সিচুয়েশন তারা প্রকাশ্যে আসার সহজ সুযোগ। তাদের একটা কঠিন সুযোগ আরেকটা পথ আছে। যে পথটার দিকে বরং আমার মনে হয় দেশটা যাচ্ছে কিনা সেটা হলো অন্য কারো ক্ষমতায় আসা। অন্য কেউ মানে এই শক্তিটা না, অন্য কোন শক্তি যদি ক্ষমতায় আসে, তাইলে কিন্তু আওয়ামী লীগ আমি আমি মনে হয় বুঝাতে পারতেছি আপনাকে যে কোন শক্তির কথা আমি বলছি। সে শক্তি আসলে তারা নির্ভর হয়ে আসতে পারবে। মাঠে আসতে পারবে। কিন্তু ক্ষমতায় যাবে না। আমি আপনাকে এটা নিশ্চিত আওয়ামী লীগ নেক্সট টার্মে ক্ষমতায় যাওয়ার ইয়েতে নাই, রেইসে নাই। তারা নির্ভর হবে। অন্য কেউ ক্ষমতায় আসলে নির্ভর হবে। আর যদি ইলেকশন বিলম্বিত হয়, তারা যত ইলেকশন বিলম্বিত হবে তত তারা প্রকাশ্যে আসার সুযোগ পাবে। সো এখানে বিএনপির জন্য মর এ এ এইটা একটা এই জ্বালা আরকি যে যত দেরি হবে ততই তো আওয়ামী লীগ ওপেন হবে। বিএনপি ওটা চায় না। বিএনপি এটা চায় না যে আওয়ামী লীগ ওপেন হয়ে পলিটিক্স শুরু করলে তাদের জন্য সমস্যা তৈরি হবে। তাদের সিট কমবে। যদি ধরেন তাদের সিটও কমে যায়, ওদিকে বৈষম্য বিরোধী জামাতকে সাথে নিয়ে যদি একটা ইয়েতে আসে এবং আওয়ামী লীগ কিছু সিট নিয়ে যায়, তারা তো এককভাবে ক্ষমতায় আসতে পারবে কিনা সন্দেহ থাকে। বিএনপির কিন্তু সত্যিই একটা ঝামেলার মধ্যে আছে। যদি আওয়ামী লীগও মাঠে থাকে, ইলেকশনে আসে, ধরেন ডিসেম্বরে ইলেকশন। আওয়ামী লীগ যদি মাঠে থাকে, আওয়ামী লীগ ৫০-৬০ টা তো সিট নিয়ে নিবে। যদি ফেয়ার ইলেকশন হয়। সে ধরেন ফেয়ার ইলেকশন হলো। বিএনপি আইলো কত? ৫০ টা যদি আওয়ামী লীগে যায়, বিএনপি কি আপনি মনে করেন ওরা ১৫১ টা দিবে? আমার মনে হয় না বিএনপি ১৫১ টা পাবে। আবার আমাদের কেউ বলার চেষ্টা করেন, দেন ওরা বলছে মার্চ মাসে তারা শেখ হাসিনা বিচার শুরু করবে, অক্টোবরের দিকে শেষ হয়ে যাবে বিচারগুলো। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো আইনজীবী প্যানেল ট্যানেল কোনো কিছুই আমরা দেখি না।
না পেয়েছেন তো। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম আপনার অনুষ্ঠানে আমি বলছিলাম যে পান আ আ ইয়ে পান্না কি বলে উনার নাম? পুরো নাম? যেটা জ্ঞান পান না। জেরাই খান পান্না তো ওপেন হয়েছেন। উনি লড়বেন। কিন্তু একা একজন একা পুরা না। প্যানেল, প্যানেল পুরা এখনো প্যানেল। সেটা তো পান্না জেরাই খান পান্না চুজ করবেন। জেরাই খান এই দায়িত্ব নিয়েছেন এবং তিনি চুজ করতেছেন তার টিম কি হবে। এটা আপনি আবার জেরাই খান পান্নাকে আপনার একটা অনুষ্ঠানে আনেন। উনি কিন্তু আ- আবার যদি বলতে আবার চান উনি কিন্তু বলবেন যে উনার টিম কি হচ্ছে। উনি কিন্তু টিম তৈরি করতেছেন। আবার আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের নেতাদের যখন আমরা আলাপ করতে যাই, যে এই বিচারটা নিয়ে আলাপ করতে যাই, তারা এমন একটা ভাব দেখান বা বলার চেষ্টা করেন, এগুলো সময়ই পাবে না এই গভর্নমেন্ট। মানে তারা মনে করছে এর মাঝে অন্য কিছু হয়ে যাবে, এগুলো কিন্তু এ এ হবেই না। শুনেন, এটা আওয়ামী লীগের তো এখন আওয়ামী লীগের ২ টা প্রত্যাশার মধ্যে আছে। একটা হইল যে তারা শক্তি নিয়ে মাঠে ফেরত আসা। সেটার জন্য তাদের টাইম লাগবে। তারা ইলেকশন যদি হয়ে যায়, সেখানে তারা কিছু পার্টিসিপেট করতে কিন্তু সময় লাগবে। তার মানে এই টার্মে তাদের কিছু না। কিন্তু তাদের একটা সুযোগ আছে প্রকাশ্যে আসার। সেটা হলো আমি বলছি ওই যে আরেকটা শক্তি আসবে, আসলে তারা আসবে। এখন আরেকটা শক্তির উপরে ভর করে যে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ কতটা নিশ্চিত যে ওই শক্তিটা তাদেরকে ওই সুযোগ দিবে? তবে তারা আশা করে এটা। এটাই হলো বা আ এটাই হলো এখন বাংলাদেশের পর্যন্ত দুর্ভাগ্য যে গণতান্ত্রিক দলগুলোই অগণতান্ত্রিক শক্তির উপর নির্ভরশীল হতে চায়। এখন পর্যন্ত কি গ্রাউন্ডে, বাংলাদেশের গ্রাউন্ডে এমন কোনো পরিবেশ আছে অন্য কোনো অন্য কোনো শক্তি ক্ষমতায় আসার? Why not? বরং এখনই সবচাইতে সুন্দর সময় তাদের জন্য ক্ষমতায় আসা। আপনি সারা দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রতিদিন, প্রতিদিন যেসব অবনতি হচ্ছে এবং যেভাবে ধরেন সরকারেরই একটা অংশ যেভাবে অ্যা অ্যা কিনা বলে সেনাবাহিনীকে আক্রমণ করতেছে। আমি এখানে বললাম সেনাবাহিনীকে আক্রমণ করতেছে এবং সে আক্রমণে সেনাবাহিনী তো আসলেই বিচলিত। যে এইভাবে সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করেছে। তো আপনি এটা শুধু সেনাবাহিনীকে শুধু যদি ধরেন, তো সেনাবাহিনীর সাথে অন্যান্য যারা শৃঙ্খলাবদ্ধ বাহিনী আছে তারা কি তারাও তো তারপর আছে হলো আরেকটা প্রচন্ড চাপ। সেটা হলো যেই ধরেন লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার করছেন তিনি কর্নেল হিসেবে বঞ্চিত বলে উনি দাবি করে বসতেছেন। এই যে একটা প্রবণতা পুরো আর্মিকে কিন্তু নাড়াচাড়া করে দিছে। মানে অবসরপ্রাপ্তরাও এখন তারা সুবিধা বঞ্চিত হয়েছে ১৫ বছরে এটা বলে তারা বিভিন্ন লেভেলের সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন। এই প্রবণতাটা তো আর্মিকে সে কি করছে? তো আর্মি যদি এটা থেকে গা ঝাড়া দিয়ে বেরোতে চায় তাহলে কি করবে? সো এই সম্ভাবনা আছেই। এই সম্ভাবনা সবচাইতে বেশি এখন। এ এ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স। আপনি তাকে কতক্ষণ আক্রমণ করবেন? আপনি তো বেজায় আক্রমণ করতেছেন না। কথা নাই বার্তা নাই, সরকারের কোনো নাই। আপনি আর্মির প্রতিনিধি যে এ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কি আক্রান্ত না? আপনি জানেন নিশ্চয়ই। উনিও আক্রান্ত। উনার এখনকার কথাবার্তা শুনলে আপনি দেখেন না যে আসলে উনার মন্ত্রণালয় চালায় আরো কয়েকজন মিলে। প্রেস সচিব নিজে হোম মিনিস্ট্রির ব্যাপারে প্রেস ব্রিফিং করতেছে। আরেকজন মধ্যরাতের অস্বারে হইয়া আরেকজন আ আ কি বলে উপদেষ্টা তার পক্ষে প্রেস ব্রিফিং করতেছেন। অমুক করতেছেন। তো মানে উপদেষ্টা যে স্বরাষ্ট্র উপদেষ্টা এটাই তো রাখতেছে না। এইটা আর এটাকে আর্মি সহজভাবে নিচ্ছে। তাদের একজন প্রতিনিধি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের একটা প্রতিনিধি এবং তাকে যে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হচ্ছে সে যেন এই উপদেষ্টা পরিষদ থেকে চলে যায়। এটার জন্য যে ইচ্ছা করে আক্রমণ করা সেটা সবাই জানে। এটা কেন? সেই বিডিআর। ওই এগেইন বিডিআর বিষয়টা আসছে। কারণ উনি বিডিআর এর মূল তদন্ত কমিশনের, প্রধান তদন্ত কমিশনের উনি নেতৃত্ব দিয়েছেন। তো এখন যখন বিডিআর কে কোয়েশ্চেন করতেছেন, এই জাহাঙ্গীর আলমকে কোয়েশ্চেন করতেছেন না। তাকে বিব্রত করতেছে না। এই সরকারের ভিতরে থেকে সরকারের লোকগুলি তো তাকে বিব্রত করতেছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনিও একজন প্রতিনিধি তাদের। তাইলে? তাই কোণঠাসা করে রাখা হয়েছে। হ্যাঁ। এবং সেনাবাহিনী প্রধানের বক্তব্যের পরে তিনি কিন্তু ওইটাকে ডিফেন্ড করে বক্তব্য দিয়েছেন। না, খুব স্বাভাবিক ভাই। তারা আক্রান্ত তো। পুরো আপনি ব্রিগেডিয়ার জেনারেল আ আ সাখাওয়াত তো আমি মনে করি সে বরং কার্যকর উদ্যোগ নিয়েছিল পুলিশ বাহিনীকে ফেরানোর জন্য। আপনি ৬০,০০০ এর মতো পুলিশ সদস্য এখনো চাকরিতে যোগ দেয়নি। উনি তো তখন এই চেষ্টাটা করতেছিলেন যে যারা চলে গেছে পলাতক তাদেরকে টাইম বেঁধে দেওয়া মনে আছে আপনার? উনি কিন্তু টাইম বেঁধেছে এত তারিখের মধ্যে আসো, এত তারিখের মধ্যে না আসলে চাকরি থাকবে না, অমুক থাকবে না। এই করে উনি অর্গানাইজ করতেছেন। কিন্তু অল অফ এ সাডেন উনি একটা কথা বলে ফেলছে সেটার কারণে তাকে ওই জায়গা থেকে সরায় দিল। তার ফলে কি হলো? ওই লোকগুলি তো আসে না যারা তার উপর বিশ্বাস করে সাখাওয়াতের উপর বিশ্বাস করে যারা ফেরত আসা শুরু করছিল তারা তো বন্ধ হয়ে গেছে। সো সাখাওয়াতও কিন্তু
ধরেন বলে বিএনপির প্রতিনিধি, যাই বলেন না কেন সে তো আর্মির লোক। তাকে আক্রমণ করা হয়েছে, তাকে তার পদ থেকে সরায় দেওয়া হয়েছে। তারপরে এখন আরেকজন আর্মির লোককে আপনি অলমোস্ট তাকে কি একদম সং বানানো হয়েছে। সং বানিয়ে দেওয়া হয়েছে না ভদ্রলোককে, যে উনার মন্ত্রণালয়ের উনি ব্রিফিং করে যাওয়ার পরে, আপনি খেয়াল করে দেখুন, উনি কিন্তু ব্রিফ করছে। ব্রিফ করে যাওয়ার পর উনার চেয়ারে বসে আবার প্রেস সচিব ব্রিফ করতেছে। এটা হিউমিলেটিং না? আমি ব্রিফ করলাম, আবার আপনি এসে আমার চেয়ারে বসে আবার একই বিষয়ে ব্রিফ করবেন? এটা হিউমিলিটি। তাও কে? তাও একজন প্রেস সচিব। তার সমমর্যাদার কোনো উপদেষ্টা না কিন্তু। আবার আরেকজন উপদেষ্টাও কিন্তু এটা নিয়ে ব্রিফ করছে। তারপরে আবার আ উ উ উ মধ্যরাতে, হ্যাঁ, মধ্যরাতে সারা ঢাকা শহরে কোথায়, কোথায় গিয়ে সে আরেকজন উপদেষ্টা ব্রিফ করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে। উনি সকালবেলা যাচ্ছেন, সেখানে কিন্তু কমিশনার ঘুরে হইলো আরেক উপদেষ্টার সাথে। তার সাথে ঘোরে না কিন্তু। তা আপনি এই যে এগুলো হিউমিলেটিং না? এগুলা আপনি মনে হয় শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনীর জন্য এটা বিব্রতকর না? তারা কি তারা কি দেখতেছে না তাদের একজন আমরা সাবেক কলিগকে কি পরিমাণ অপমান করা হচ্ছে? আমরা ইন্দুর ঘটনাটা জানি, মনে করতে পারি যুবমন্ত্রী কাসেমের বাড়িতে ইন্দুর নাম মতো একটা সন্ত্রাসী পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতার পরিবর্তন ঘটেছিল। এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমনই ঘটনা হতে পারে। শুধু আইন শৃঙ্খলা না, আপনি দেখেন আরেকটা সিম্পটম কি দেখেন, সেনাবাহিনীকে বিরক্ত করার জন্য যেটা করছে। ঘটনা তো ঘটবেই। সেনাবাহিনীকে বিরক্ত করার জন্য যে আরেকটা ঘটনা ঘটেছে, আপনি খেয়াল করেছেন কিনা? গতকালই ঘটনাটা ঘটেছে। গতকাল ঘটনা ঘটেছে অনেকদিন আগে, কালকে প্রকাশ পেয়েছে। অল অফ এ সাডেন দুর্নীতি দমন কমিশন থেকে ২ টা ট্রাঙ্ক বেরোলো এবং আগেই মিডিয়াকে খবর দেওয়া হলো ট্রাঙ্কের ছবি নেওয়ার জন্য। তারপরে মিডিয়াকে জানানো হলো যে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করার জন্য যিনি উত্তর দিলেন তিনি তদন্ত কর্মকর্তা, উনি ৩ লাইন বললেন যে, "গোপন সংবাদের ভিত্তিতে অমুক জেনারেলের বাসা থেকে আমরা ২ কোটি কত লাখ কোটি টাকা উদ্ধার করেছি।" আরে ভাই, আপনার গোপন তখন তার একজন প্রশ্ন করছে যে, "আপনি করছেন না পুলিশ বাহিনী করছে? কে করছে?" কিচ্ছু উত্তর দেননি। আপনি বোঝেন না এটা সেনাবাহিনীকে আক্রমণ করার জন্য, সেনাবাহিনীকে অসম্মান করার জন্য এটা করছে। তো সেনাবাহিনী রিঅ্যাক্ট করবে না রে ভাই। দিস ইস দি প্রাইম টাইম, আই টেল ইউ। খুবই, খুবই ভঙ্গুর সম্পর্ক যাচ্ছে। অথচ এই কর্মকর্তার বাড়িতে কিন্তু আগে যখন অভিযান চালানো হয়েছিল তখন কিছু পাওয়া যায় নাই। ও আগে এর অভিযান জন্য চলেছে আমি জানি না। কিন্তু এনারা গোপন সংবাদের ভিত্তিতেই যায় নাকি এর তার জন্য বাসা। আপনি আপনি দেখেন ক্যান্টনমেন্টে একটা অভিযান চালাবেন, আপনি ক্যান্টনমেন্ট পুলিশকে জানান নাই, এটা ভাবা যায়? বা ক্যান্টনমেন্ট পুলিশ বাদ দিয়ে আপনি এটা আনছেন, তা বলল না তো। কেমনে উদ্ধার? সেনাবাহিনীর প্রধান এর জন্য বারবার করে একটা কথা পয়েন্ট আউট করছিলেন, আপনি কেউ দোষী পেলে বিচার করেন, সবকিছু করেন, প্রতিষ্ঠানগুলাকে আপনি আক্রমণ করছেন। আক্রমণ করছেন। এখন যেই বুদ্ধি দিয়ে থাকুক, এটা নিশ্চয়ই সাবেক সেনা কর্মকর্তাদের কেউই এসব বুদ্ধি দেয়। কারণ দেখা যাচ্ছে যে মিডিয়াতে বেশ কিছু সাবেক কর্মকর্তা এক ধরনের উঠে পড়ে লাগছে যে বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনীরই একটা অংশের কাজ এবং ভারতীয় আ আ আশীর্বাদপুষ্ট সেনা কর্মকর্তারা এই কাজ করেছে এবং তারা হুক আপ করছে বর্তমান সেনাপ্রধানকেও যে উনিও ভারত সমর্থিত। এবং তারা আরো হুক আপ করার চেষ্টা করতেছে যে উনি শেখ হাসিনার আত্মীয়। এইজন্য উনারে দিয়েই এই কাজটা। আসলে উনি একজন জুনিয়র অফিসার ছিলেন ওখানে, একজন মেজর পদমর্যাদার অফিসার ছিলেন। ইভেন ব্যাটালিয়নেরও কোনো নেতৃত্বে ছিলেন না। সো ওই মেজর পর্যায়ের একজন অফিসার বা ওদেরকে বলে 2IC বলে। মানে সেকেন্ড ইন কমান্ড। তো সেকেন্ড ইন কমান্ড একটা লোকের কি ভূমিকা থাকতে পারে একটা মানে আ অভ্যুত্থান টাইপ কিলিং এর মধ্যে? বাট তাকে হুক আপ করা হয়েছে। এবং এই যে জিনিসগুলো ইরিটেটেড করা হচ্ছে এবং এই যে লাস্ট যার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলছে, আপনি বললেন যে তার বাড়িতে আগেও একবার অভিযান চালানো হয়েছে। যদি আগে একবার অভিযান চালানো হয়ে থাকে, তাহলে এখন নতুন করে কি করে আসলো? এই বাড়িটা তো নিশ্চয়ই খালি থাকার কথা। সাধারণত কি হয়? সাধারণত কোথাও যখন তদন্ত অভিযান চলে সেটাকে কিন্তু পুলিশ ঘেরাও করে রেখে দিয়ে যায় যে এটা হলো আমাদের এভিডেন্স এর জায়গা। তাই না? তাই তো হয়। তাইলে ওই জায়গাটা তো এভিডেন্স এর জায়গা ছিল। সেই এভিডেন্স এর জায়গা আবার হঠাৎ করে টাকা ঢুকলো কি করে? তার মানে কি ওটা এভিডেন্স এর জায়গা ছিল না? ২ টা এভিডেন্স এর জায়গায় উনাকে আবার থাকতে দেওয়া হয়েছে? উনি কি অ্যারেস্টেড নাকি উনি ওনাকে আমি এক্সাক্টলি জানি না যে ডিজিডিএফআই যার বাসা থেকে টাকা উদ্ধার উনি কি অ্যারেস্টেড অর পলাতক? আপনি কি জানেন? এটা আমার খেয়াল নাই। এটা আমার অনুষ্ঠান থেকে। জানা নাই। তবে
উনি যদি পলাতকও না হয়ে থাকেন, ওইটা যখন যদি ওনার বাসায় আগে একবার অভিযান হয়ে থাকে, ওইটা হলো এভিডেন্সের জায়গা। সো ওইটা তো ওনার থাকার কথা না। আর উনি যদি নাই থাকেন, তাহলে এটা সরকারের নিয়ন্ত্রণ, মানে পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকার কথা, বা যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে থাকার কথা। তো যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অবস্থায় ওখানে টাকা গেল কি করে? এটা প্রশ্ন আসবে। নাকি এটা শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন থেকে ২ টা ট্রাঙ্ক বাইর করার ছবি দেওয়া হলো? তাই তো দেখা যাচ্ছে। ছবি তো দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশন থেকে ২ টা ট্রাঙ্ক বাইর করতেছে। এখন যদি কেউ বলে যে এই টাকাগুলি দুর্নীতি দমন কমিশন থেকে উদ্ধার হয়েছে, তাহলে কি হবে? এই কর্মকর্তার নামেই যদি অভিযোগটা আসে যে ওনার দপ্তর থেকে এই টাকাগুলি উদ্ধার হয়েছে, বলবে তো, কেউ না কেউ বলবে যে আজকে আমি বলতেছি। সন্দেহ তো করতেই পারি, তাই না? সেনাবাহিনীকে মেলাইন করার এই প্রক্রিয়াগুলো নিয়ে বাংলাদেশ কোনো মিডিয়া কথা বলছে না সাইফুল ভাই। আপনি প্রথম বললেন ঘটনাটা। আমি আরো অনেক ডিটেইল বলতে পারবো, যদি আপনি আমাকে নির্দিষ্ট সময় দেন। আমি আরো ডিটেইল বলতে পারবো যে আমি তো কয়েকটা ঘটনা বললাম। আরো অনেক ঘটনা আছে যে সেনাবাহিনীকে কিভাবে শুধুমাত্র বিডিআর তো হলো প্রকাশ্যে করা হচ্ছে। আপনি ভেতরে কি করতেছে আপনি ভাবতে পারবেন না। রিটায়ার্ড কিছু অফিসার জায়গায়, জায়গায় গিয়ে ইয়ে করতেছে, ক্যাম্পেইন করতেছে। মানে ২ ভাগ করার জন্য। দিল্লি দখলের মতো। মেবি তারা দিল্লি কা লাড্ডু খাওয়ার ধান্দা করতেছে। তবে ওই লাড্ডু যে ভালো হবে না, এই অফিসার, এই সেনা অফিসাররা যারা এই ক্যাম্পেইন চায়, এদের বেশিরভাগই কিন্তু দেশের বাইরে থাকে। আর যারা ইয়েতে থাকেন তারা ডিওএইচএস এ থাকেন, এবং তারা ওখান থেকে গিয়ে, গিয়ে কিন্তু এই ক্যাম্পেইন গুলা করতেছে। সাইফুল ভাই, শেষ করি একটা বিষয় নিয়ে এখানে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, উপদেষ্টা নাহিদ যখন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে প্রধান উপদেষ্টার সাথে কোলাকুলি করলেন, এবং এটা তার অফিসিয়াল পেজে প্রকাশ করার মাধ্যমে তাদের সমর্থন, আশীর্বাদ কোন একটি প্রকাশ করা হয়েছে। নাহিদ পদত্যাগ করে যে প্রেস কনফারেন্সটা করলেন, সেখানে তার দুই পাশে বসা ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবরা। নাহিদ পদত্যাগ করার পর তো আর সরকারের কেউ না। না, সে তো সরকার কেউ ছিল। এগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি তো আমি আমি আশ্চর্য হয়েছি। আমি এই প্রেস কনফারেন্সটা দেখে খুবই আশ্চর্য হয়েছি যে তার খুব সম্ভবত বাঁ পাশে বসা ছিলেন আ প্রেস সচিব, আর ডান পাশে উপপ্রেস সচিব এবং আরেকজন সহকারী প্রেস সচিব, ভদ্রমহিলা। এই ৩ জনকে আমি দেখলাম, এবং আমি দেখলাম যে পুরো প্রেস কনফারেন্সটা ইয়ে করতেছে, কন্ডাক্ট করতেছেন কিন্তু প্রেস সচিব। যেটা উনি পারেন না। উনি হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি কেন তথ্য উপদেষ্টার প্রেস কনফারেন্স কন্ডাক্ট করতেছেন? এটার কোনো অর্থ নাই। হ্যাঁ, এটা ভালোবাসা থেকে করতে পারেন। কিন্তু সরকারি চাকরিতে তো ভালোবাসার কোনো সম্পর্ক নাই রে ভাই। আপনি সরকারি চাকরি করেন। সে তো এই নাহিদের অ্যাসিস্ট্যান্টের মতো করে ভূমিকা রাখছে। তাকে মনে হচ্ছে যে নাহিদ একটা নাগরিক কমিটি বা কিছু একটা দল আসতেছে, সেই দলের অ্যাসিস্ট্যান্ট হলে উনি, মানে নাহিদের পিআরও বা নাহিদের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বা প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছে। উনি তো প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হিসেবে ওখানে থাকতে পারেন না। আরো ২ জন যে উপপ্রেস সেক্রেটারি এবং সহকারী প্রেস, তারাও তো ওখানে থাকতে পারে না। বাট ওনারা থেকেছেন এবং কন্ডাক্ট করেছেন। আপনি খেয়াল করে দেখবেন যে উনি সিলেক্ট করে দিচ্ছেন কে প্রশ্ন করতে পারবে, কে প্রশ্ন করতে পারবে না, এটা সিলেক্ট করে দিচ্ছেন, এবং শেষ প্রশ্নের সময় মাত্র উনি ঠিক করেন ৩ টা প্রশ্ন না বা ৪ টা প্রশ্ন বলে দিছে। তারপর নাহিদ প্রশ্ন নিচ্ছিল, তো উনি শেষ প্রশ্ন ঠিক করে দিয়ে উনি বলে, মহিলাদের মধ্যে কে আছেন? এটা বড় হাস্যকর লাগছে আমার কাছে যে মহিলাদেরকে এইভাবে অসম্মানিত করছে। যে মহিলা সাংবাদিক কি আলাদা কিছু? হ্যাঁ, এটা তো আলাদা কিছু না। আ আ মহিলারা কি প্রশ্ন করবে? কি মহিলা বিষয়ক প্রশ্ন করবে? এটা কেমন কথা হইলো? আমি তো জানি না। ওই মানে পুরা প্রেস কনফারেন্সে বিরক্তিকর, এবং আ খুবই আ অ মানে কি বলে? সরকারি নিয়ম নীতির সকল নিয়ম নীতির বালাই, মানে একজন প্রাইভেট সিটিজেনের আ প্রেস কনফারেন্স কন্ডাক্ট করতেছে সরকারি কর্মকর্তারা। বিএনপি এর মাঝেই কিন্তু আওয়াজ দিয়েছিল, এই সরকার আর নিরপেক্ষ না, ইলেকশনের জন্য তারা নিরপেক্ষ সরকার চায়। আগামীতে কি বিএনপির এই আওয়াজটা আরো শক্তিশালী হবে এই ঘটনায়? আ এই রমজানের উপরে নির্ভর করতেছে। রমজানের সময় তারা কি করেন, এই দলটা কি করে? তারা এই দলটার
সাথে সরকারের সম্পর্কটা আরো বেশি কিছু জিনিস তথ্য সংগ্রহ করবে আমার ধারণা, যেটা আমি ধরেন কয়েকজন নেতার মুখ থেকে শুনেছি। তারা যদি দেখেন যে এই সরকার মানে বেশ সম্পৃক্ত এই দলটার সাথে, তাহলে তারা এই সরকার অধীনে নির্বাচনে যাবে না, এটা ওরা ক্লিয়ার করে বলেছে। সেটা মির্জা ফখরুল ইসলামের কথা আপনি ধরতে পারেন, অন্যান্য নেতার কথা আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা শুনেছি, আমি আরো কয়েকজন নেতার, বড় নেতার কথা শুনেছি যে মির্জা আব্বাসের কথা শুনেছি। মির্জা আব্বাস তো খুবই ভোকাল এই ব্যাপারে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচনে না আসুক, তাদের তো দলের অভাব নেই, এবি পার্টি আছে, নানা মান্নার দল আছে, এরা না, আসবে। কিন্তু এইটা তো তাহলে আবার তাহলে আওয়ামী লীগ কি দোষ করলো? তাহলে তো কোশ্চেন আসবে, সারা দুনিয়া কোশ্চেন করবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়, সেই নির্বাচনেই তো দেশে শান্তি হবে না। না, আপনি দেখেন না, সবাই তো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। কে বলে নাই? ইনক্লুডিং জাতিসংঘ, যেটা বলা হয় যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে তাদের পক্ষে, সেই জাতিসংঘ ওই রিপোর্টের মধ্যে বলছে যে কোনো স্টপ, এটা এই কথাই বলো না। ওরাও কিন্তু ফুল স্টপের কথা বলছে, কালকে থামুন আমার তো বলছে। শুনে ইন্টারভিউতেও আপনার আছে। আপনি দেখেন সেনাপ্রধান শুধু ফুল স্টপ বলে নাই, জাতিসংঘ ফুল স্টপ বলেছে, বলছে থামেন, এই ব্যাপারে থামেন একদম। শুধু সেনাপ্রধান ফুল স্টপ তো বিডিআর এর ব্যাপারে বলছে, কিন্তু রাজনৈতিক দলের ব্যাপারে ফুল স্টপ কিন্তু জাতিসংঘ বলেছে। এক্স্যাক্টলি জাতিসংঘের রিপোর্টটার মধ্যে একদম ওই কথাটাই আছে যে এই প্রক্রিয়া থামান। গতকালকে অমর্ত্য সেনের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, সেই জায়গায় কিন্তু উনিও কিন্তু এই কথাটা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। হ্যাঁ, এটা আমি দেখেছি। অমর্ত্য সেন শুধু তাই বলে নাই, এই প্রথম দেখেন আরেকজন নোবেল প্রাইজ উইনার আছেন না, যে সত্যাশ্রী বা ওনার নামটাই বলেছে, উনি কিন্তু একদম প্রথম দিকেই এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে উনি কিন্তু প্রথম দিকেই কিন্তু বাংলাদেশে কমিউনাল ভায়োলেন্স নিয়ে উনি খুবই উদ্বেগ প্রকাশ করে করছেন, আরেকজন নোবেল বিজয়ী। তো এই প্রথম দেখলাম যে অমর্ত্য সেন, যিনি নিজেকে সবসময় বলেন যে ইউনূস তার বন্ধু, আমি আগেও শুনেছি উনি সবসময় নিজেকে ইউনূসের বন্ধু বলে দাবি করেন বা বলেন, হ্যাঁ, তো উনি বলছেন তার বন্ধু তাকে হতাশ করবে না, উনি আশা প্রকাশ করেছেন, এবং উনি বলেন যে সকল নেগেটিভিটির মধ্যেই একটা পজিটিভ জিনিস থাকে। তবে উনি কমিউনাল ভায়োলেন্স নিয়ে খুবই উদ্বিগ্ন, এটা জানিয়েছে। আজকে সোহেল ভাই এখানে শেষ করি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।